স্বাগতম সবাইকে। পরপর দুইটা গোয়েন্দা গল্প শোনার পরে চলুন না আজকে শুনে আসি সুন্দর মিষ্টি মিষ্টি হালকা একটি গল্প। ইংরেজি সাহিত্যের অন্যতম রোমাঞ্চকর সৃষ্টি প্রাইড অ্যান্ড প্রেজুডিস, জেন অস্টেনের লেখা। চলুন আজকে শুনে আসি চমৎকার গল্পটি। পর্ব ১। বেশিরভাগ মানুষের ধারণা টাকাওয়ালা ধনী যুবক পেলেই তাকে সুন্দরী একটি স্ত্রী জুটিয়ে দেওয়া দরকার। মিসেস বেনেটও এই ধারণার সঙ্গে একমত। ভদ্রমহিলা একদিন তার স্বামীকে বললেন, ওগো শুনছো, নেদারফিল্ড পার্কে ভাড়াটে এলো শেষ পর্যন্ত। মিস্টার বেনেট জানালেন খবরটা তিনি শোনেননি। এসেছে, মিসেস লং এসেছিল, তার মুখেই শুনলাম। মিস্টার বেনেট জবাব দিলেন না। কে ভাড়া নিল জানতে চাও না? অসহিষ্ণু গলায় বলে উঠলেন মিসেস বেনেট। বুঝতে পারছি বলার জন্য মুখিয়ে আছো, বলে ফেলো, শুনতে আপত্তি নেই আমার। মিসেস লং বলল, উত্তর ইংল্যান্ডের কোনো এক পয়সাওয়ালা ছেলে নাকি নিয়েছে ওটা। সপ্তাহ দুয়েকের মধ্যে আসছে সে। ওর কাজের লোকের অবশ্যই এই সপ্তাহ নাগাদ এসে পড়বে। নাম কি ওর? বিংলে। বিয়ে করেছে নাকি করেনি? ধ্যাত, তোমাকে নিয়ে আর পারা গেল না। অবিবাহিত ছেলে, বিরাট বড়লোক, বছরে 4-5 হাজার পাউন্ড রোজগার। ভাবো একবার, আমাদের মেয়েগুলোর কপাল খুলে গেল। বুঝলাম না, ওর রোজগারের সঙ্গে আমাদের মেয়েদের কি সম্পর্ক? বুঝলে না? পাল্টা প্রশ্ন করলেন মিসেস বেনেট। তোমার বুদ্ধি বড়ই মোটা। আমাদের কোনো এক মেয়েকে নির্ঘাত বিয়ে করবে ও। সেই জন্যে এখানে আসছে বুঝি? সেই জন্য হবে কেন? রেগে উঠলেন মিসেস বেনেট। আমি বলতে চাইছি, মেয়েদের কারো না কারো প্রেমে পড়বেই ও। কাজেই ও আসামাত্র পরিচয় করতে যাবে তুমি। প্রয়োজন দেখছি না। মেয়েদেরই পাঠিয়ে দাও না কেন? সেটাই সবচেয়ে কাজে দেবে। আরো ভালো হয় যদি তুমিও ওদের সঙ্গে যাও। বলা যায় না, মিস্টার বিংলে হয়তো তোমাকেই পছন্দ করে বসতে পারে। ভাবতে পারে মেয়েদের চেয়ে মেয়ের মাই বেশি সুন্দরী। আমাকে ফোলাচ্ছ তো? জানি খুব সুন্দরী ছিলাম, কিন্তু এখনকার কথা আলাদা। 5-5টা বড় বড় মেয়ে ঘরে, নিজের রূপে কথার ভাবার সময় কোথায়? শোনো, তোমাকে কিন্তু যেতেই হবে। দেখি, দেখি দেখি বুঝি না। তুমি যাবে। তুমি ওর সঙ্গে আগে পরিচয় না করলে আমরা যাব কিভাবে? ওকে চিঠি লিখবো, বলবো আমার মেয়েদের যে কাউকে বিয়ে করতে পারে ও, আমার পূর্ণ সম্মতি আছে। তবে আমার লিজির প্রশংসা করে 2-1 কলম বেশি লিখবো। অমন কাজ করতে যেও না। লিজির মধ্যে তুমি কি এমন পেয়েছো শুনি? সব সময় তুমি ওর পক্ষ টেনে কথা বলো। বলবোই তো। ও ছাড়া বাকিগুলো তো সব গর্ধব। ছি, নিজের মেয়েদের সম্পর্কে এভাবে কথা বলতে পারলে? তুমি আসলে আমাকে খুঁচিয়ে মজা পাও, সেটা আমি জানি। আমার প্রতি কোনো সহানুভূতি নেই তোমার। মিস্টার বেনেটের সঙ্গে তাল মিলিয়ে চলা সত্যিই কঠিন। ভদ্রলোক রসিক এবং বিচক্ষণ, শিক্ষিত এবং সংস্কৃতিবান। তবে তার রসিকতাগুলো অনেক ক্ষেত্রে আহত করে মানুষকে। ভদ্রলোক স্ত্রীর প্রতি আগ্রহ হারিয়েছেন বহু আগেই। সাধারণ ঘরের মেয়ে বোকাশোকা মিসেস বেনেটের জীবনের একমাত্র লক্ষ্য ভালো ঘরে মেয়েদের পাত্রস্থ করা। পাড়া বেরিয়ে আর আড্ডা দিয়ে সময় কেটে যায় তার। পর্ব ২। মিস্টার বেনেটই সকলের আগে দেখা করলেন বিংলের সঙ্গে। তবে সন্ধ্যার আগ পর্যন্ত স্ত্রীকে এ ব্যাপারে কিছুই জানালেন না। সেদিন সন্ধ্যায় তার মেজ মেয়ে লিজি তখন একটা হ্যাট ঠিকঠাক করার কাজে ব্যস্ত। এটা মিস্টার বিংলের খুব পছন্দ হবে, মেয়েকে বললেন তিনি। মিস্টার বিংলে কি পছন্দ করে না করে তা জানার কোনো উপায় আছে? মিসেস বেনেটের কণ্ঠে রাগ। তুমি তো তার সঙ্গে দেখাই করলে না। এত করে বললাম, কথা তো কানেই গেল না। মা, বলল এলিজাবেথ। ওর ডাকনাম লিজি। মিস্টার বিংলের সঙ্গে বল আর পার্টিতে তো দেখা হবেই। এত উতলা হওয়ার কি আছে? তাছাড়া মিসেস লং কথা দিয়েছেন পরিচয় করে দেবেন। মিসেস লং এর আর খেদে কাজ নেই। প্রায় খেকিয়ে উঠলেন মিসেস বেনেট। তার নিজেরই দুইটো আইবুড়ো বঞ্ঝি পড়ে আছে। মহিলা যেমন স্বার্থপর তেমনই মিথ্যুক। ওকে কখনোই পছন্দ নয় আমার। আমারও, বললেন মিস্টার বেনেট। তুমি যে তার উপর ভরসা রাখছো না, সেটা জেনে খুশি হলাম। মিসেস বেনেট জবাব দিলেন না। প্রচণ্ড রেগে আছেন তিনি। গায়ের ঝাল ঝাড়লেন এক মেয়ের ওপর। সবসময় খুক খুক করিস না তো, মেজাজ বিগড়ে যায়। ইচ্ছে করে কাশি নাকি? প্রতিবাদ জানালো কিটি। তারপর জিজ্ঞেস করলো, আগামী বলটা কবে হবে লিজি? আরো সপ্তাহে 2 পর। তবে মিসেস লং আর পরিচয় করে দিতে পারছে না, বললেন মিসেস বেনেট। সে ফিরতে ফিরতেই 2 সপ্তাহ। মিস্টার বিংলের সঙ্গে তার নিজেরই পরিচিত হওয়ার সুযোগ থাকছে না। সেক্ষেত্রে, শান্ত স্বরে বললেন মিস্টার বেনেট, তুমিই বরং তাকে মিস্টার বিংলের সঙ্গে পরিচয় করিয়ে দিতে পারো। মেয়েরা অবাক হয়ে চেয়ে থাকলো বাবার দিকে।
থাক, আর খোঁচাতে হবে না, ক্ষুব্ধ শোনালো মিসেস বেনেটের কণ্ঠ। কি আর করা, আমাকেই তবে কাজটা করতে হবে। ওহ, থামো তো, বিংলের কথা আমি আর শুনতে চাই না। তেলে বেগুনে জ্বলে উঠলেন মিসেস বেনেট। সে কথা আগে বলনি কেন? সরল গলায় প্রশ্ন করলেন মিস্টার বেনেট। আজ সকালে আমি তবে ওখানে যেতামই না। বিরাট ভুল হয়ে গেল। বোমা ফাটালেন যেন মিস্টার বেনেট। ফলাফলটাও হলো তেমনই। প্রায় লাফিয়ে উঠল মেয়েরা। তবে তাদেরকেও ছাড়িয়ে গেল মিসেস বেনেট। প্রাথমিক বিস্ময়ের আনন্দ কেটে যাওয়ার পর মিসেস বেনেট ঘোষণা করলেন তিনি ঠিক এমনটিই চেয়েছিলেন। কি কাণ্ড দেখো দেখি, তোমাকে চেনা বড়ই ভার, মিসেস বেনেট বললেন স্বামীকে। খুশি ধরছে না তার। কিটি, এখন যত ইচ্ছা কাশতে পারো, বললেন মিস্টার বেনেট। ঘর থেকে বেরিয়ে গেলেন। স্ত্রীর ছেলে মানুষই মানসিকভাবে ক্লান্ত করে দিয়েছে তাকে। এমন বাপ কয়টা হয় রে? মিস্টার বেনেট বেরিয়ে গেলে মেয়েদের বললেন মা, আমাদের মতো বাপ মা সবার কপালে জোটে না, বুঝলি? সন্ধ্যা কেটে গেল আলাপচারিতায়। বিংলে পাল্টা কবে আসবো ওদের বাড়িতে, তাই নিয়ে জল্পনা করতে লাগলো মেয়েরা। পর্ব ৩। কদিন বাদে বিংলে এলো ওদের বাড়িতে। লাইব্রেরিতে বসলো সে মিস্টার বেনেটের সঙ্গে। এ বাড়ির মেয়েদের রূপের প্রশংসা ইতিমধ্যেই তার কানে গেছে। ওদেরকে এক নজর দেখার জন্য অধীর হয়ে বসে রইল সে। কিন্তু দুর্ভাগ্য তার, দেখা মিলল না মেয়েদের। মেয়েরা অবশ্য ওকে আসার সময় ঠিকই দেখে নিয়েছে জানালা দিয়ে। যা হোক, বিংলে বিদায় নিয়ে চলে গেল তখনকার মতো। খানিক পরেই তাকে ডিনারের জন্য দাওয়াত পাঠানো হলো। মিসেস বেনেট ভেবেও ফেললেন হবু জামাইকে কোন কোন পদ রেঁধে খাওয়াবেন। কিন্তু শেষ পর্যন্ত তার সমস্ত পরিকল্পনাই ভণ্ডুল হয়ে গেল। বিংলে লিখে জানিয়েছে পরদিনই তাকে জরুরি কাজে যেতে হচ্ছে লন্ডনে। ফলে দাওয়াত রক্ষা করতে পারছে না সে। মনে বড় জোট পেলেন মিসেস বেনেট। তিনি ভেবে পেলেন না এই তল্লাটে আসতে না আসতেই শহরে কি এমন কাজ পড়ে গেল বিংলে ছোকরার। আতঙ্কিত হয়ে উঠলেন তিনি। তার ধারণা হলো ভবঘুরের মতো এক জায়গা থেকে আরেক জায়গায় ভেসে বেড়ায় বিংলে। নেদারফিল্ডেও স্থায়ীভাবে বাস করার কোনো ইচ্ছা নেই। তাকে শান্ত করার চেষ্টা করলেন লেডি লুকাস। বললেন বিংলে শহরে গেছে বলের জন্য সঙ্গে করে লোক আনতে। খবর এলো ১২ জন মহিলা আর ৭ জন পুরুষ সঙ্গী সহ বলে যোগ দেবে বিংলে। মহিলাদের আধিক্যের কথা শুনে মুষড়ে পড়ল মেয়েরা। কিন্তু বলের আগের দিন জানা গেল ১২ জন নয়, মাত্র ৬ জন মহিলা এসেছে লন্ডন থেকে। তাদের ৫ জন তার বোন আর একজন কাজিন। পরদিন সন্ধ্যায় সদর বলে বলরুমে প্রবেশ করলো বিংলে। তবে সব মিলে মাত্র ৫ জন এসেছে তারা। বিংলে, তার ২ বোন, বড় বোনের স্বামী মিস্টার হার্স্ট এবং আরেকজন যুবক মিস্টার ডার্সি, বিংলের ঘনিষ্ঠ বন্ধু। সবগুলো চোখ গোগ্রাসে গিলছে বিংলেকে। সুদর্শন ভদ্র যুবকটির প্রতি নারী পুরুষ সকলেই চরম আগ্রহী। তার ২ বোন সুন্দরী, পরনে জমকালো পোশাক। তবে কয়েক মুহূর্ত বাদেই সকলের দৃষ্টি কেড়ে নিলেন ডার্সি। লম্বা চওড়া সুন্দর চেহারার যুবকটি। কানাঘুষা চলতে লাগলো ডার্সির রোজগার বছরে ১০,০০০ পাউন্ড। সবাই ডার্সির তারিফ করছে, কিন্তু সময় গড়াতেই বন্ধ হয়ে গেল সেটা। সকলেরই মনে হতে লাগলো সে খুব অহংকারী, সবাইকে ছোট চোখে দেখছে। এর কারণ বিংলে আর তার পরিবারের লোক ছাড়া অন্য কারো সঙ্গে এতক্ষণ কথা বলেনি ডার্সি। ফলে দ্রুত জনপ্রিয়তা হারালো সে। ওর ওপর সবচেয়ে বেশি খাপ্পা হলেন মিসেস বেনেট। তার এক মেয়েকে সম্পূর্ণ উপেক্ষা করেছে সে। ডার্সি যেখানে দাঁড়িয়ে রয়েছে তার কিছুটা দূরে এলিজাবেথ একা। এ সময় এগিয়ে এলো বিংলে। এতক্ষণ নাচছিল সে। বন্ধুকেও যোগ দেওয়ার জন্য ডাকতে এসেছে। ডার্সি, একা দাঁড়িয়ে রয়েছো কেন? নাচবে এসো। হুম, তোমার বোনেরা নাচছে। ওরা ছাড়া আর কেউ নেই যার সঙ্গে নাচা যায়। কেন? সুন্দরী মেয়ে তো বেশ কয়েকজন আছে এখানে। একজনই, যার সঙ্গে নাচলে তুমি, বলল ডার্সি। মিসেস বেনেটের বড় মেয়ে জেনের দিকে দেখিয়ে দিয়ে বলল। হ্যাঁ, ও নিঃসন্দেহে সুন্দরী। তবে ওই যে ওখানে ওর এক বোন বসে রয়েছে। এলিজাবেথের দিকে চেয়ে বলল বিংলে। ও যথেষ্ট সুন্দরী। তুমি চাইলে আমার পার্টনারকে বলতে পারি পরিচয় করিয়ে দেবে। এলিজাবেথের দিকে চাইল ডার্সি, তারপর ঠান্ডা গলায় বলল, বন্ধ নয়। তবে আমার মন কারার মতো রূপ নেই। আমার জন্য ভেবো না, তুমি তোমার পার্টনারের সঙ্গে নাচো যাও। দুজনেই হেঁটে চলে গেল। ওদের সব কথাই শুনতে পেয়েছে এলিজাবেথ। চুপ করে বসে রইল সে। পরে এটা নিয়েও গল্প করলো বান্ধবীদের সঙ্গে, হাসাহাসি করলো। ব্যাপারটা দারুণ মজার ঠেকেছে ওর কাছে। সন্ধেটা চমৎকার কাটলো ওদের। খুশি মনে লং বার্নে ফিরে চলল ওরা। ওহ, তুমি যদি যেতে, ঘরে ঢুকতে ঢুকতে বলতেন মিসেস বেনেট। সবাই জেনের যা প্রশংসা করেছে।
বিংলে ২ বার নেচেছে ওর সঙ্গে। ওর পরিচয় জানতে চেয়েছে। অবশ্য মিস কিং, মারিয়া লুকাস, শার্লট লুকাস, লিজি, বুলেনজার ওদের সঙ্গেও নেচেছে। আমার জন্য যদি বিন্দুমাত্র সহানুভূতি থাকতো ওর, অসহিষ্ণু গলায় বলে উঠলেন মিস্টার বেনেট। তবে এত নাচানাচি করতো না। শোনো না, বলে চললেন মিসেস বেনেট। বিংলের এক বন্ধুও গিয়েছিল। কি তার দেমাগ, বাপরে বাপ! নিজেকে বিরাট কিছু একটা মনে করে। তুমি থাকলে খুব ভালো হতো জানো। এক ঘুষিতে ব্যাটাকে শুইয়ে দিতে পারতে। জঘন্য একটা লোক। পর্ব ৪। লংবার্ন থেকে খানিক দূরে বাস করে লুকাস পরিবার। বেনেটরা তাদের সঙ্গে অত্যন্ত ঘনিষ্ঠ। স্যার উইলিয়াম লুকাস ছিলেন মেরিটন শহরের একজন সফল ব্যবসায়ী। তখন তাকে স্যার উপাধি দেওয়া হয়। পরে অবশ্য তিনি ব্যবসা ছেড়ে দিয়ে লুকাস লজে এসে থেকেছেন। বাড়িটা চমৎকার। স্যার উইলিয়াম যদিও তার উপাধির জন্য গর্বিত, তবে ভদ্রলোক যে বন্ধুবৎসল সে ব্যাপারে কোনো দ্বিমত নেই। তার স্ত্রী লেডি লুকাস খোলামেলা স্বভাবের মহিলা। মিসেস বেনেটের মতোই তিনিও গল্প গুজব করে বেরিয়ে সময় কাটাতে ভালোবাসেন। তাদের ছেলে মেয়ে বেশ কয়েকজন। সবার বড়টি মেয়ে, শার্লট। বিচক্ষণ মেয়েটির বয়স ২৭। অবশ্য বয়সে কিছু আসে যায় না। সে এলিজাবেথের অত্যন্ত অন্তরঙ্গ বান্ধবী। বলের পরদিন সকাল। লুকাস লজের মেয়েরা লংবার্নে তাদের বান্ধবীদের বাড়িতে বেড়াতে এলো। তবে তাদের আগমনের প্রধান হেতু যে গতকালের অনুষ্ঠানের ব্যাপারে আলোচনা করা, তা বলাই বাহুল্য। কাল চমৎকার শুরু করেছিলে শার্লট, মিসেস বেনেট বললেন। বিংলে সবার আগে তোমাকেই পছন্দ করেছিল। হ্যাঁ, তবে আমার চেয়েও বেশি পছন্দ করেছিল দ্বিতীয় জনকে। জেনের কথা বলছো তো? হ্যাঁ, ওর সঙ্গে ২ বার নেচেছে। দেখে মনে হচ্ছিল প্রেমে পড়ে গেছে। পড়ারই কথা। কি কথা যেন কানেও এলো। মিস্টার রবিনসন কি যেন বলছিলেন? আপনাকে বলেনি? মিস্টার রবিনসন আর মিস্টার বিংলে কথা বলছিলেন। আমি শুনে ফেলেছি। মিস্টার রবিনসন জিজ্ঞেস করছিলেন কেমন লাগছে মিস্টার বিংলের। মিস্টার বিংলে বললেন খুব ভালো লাগছে। মিস্টার রবিনসন তারপর জানতে চাইলেন সবচেয়ে সুন্দরী কাকে মনে হয়েছে তার। তিনি বললেন বেনেটদের বড় মেয়েটার সঙ্গে ঘরের আর কারো তুলনা চলে না। হ্যাঁ হ্যাঁ, ঠিকই বলেছ, সন্তুষ্ট চিত্তে বললেন মিসেস বেনেট। তারপর মুহূর্তখানেক নিশ্চুপ থেকে যোগ করলেন, অবশ্য কপালের কথা তো আর বলা যায় না, কার কপালে যে কি আছে। বেচারা লিজি, শার্লট বলল। ডার্সি আসলেই একজন ফালতু লোক। ঠিকই বলেছ, সায় জানালেন মিসেস বেনেট। ওকে কেউ পছন্দ করেনি। মিসেস লং বলছিল তার পাশে নাকি আধা ঘন্টা বসেছিল ব্যাটা, একটা কথাও বলেনি। কথাটা বোধহয় ঠিক নয় মা, বলল জেন। আমি তো তাদেরকে কথা বলতে দেখেছি। বলেছে, তবে না বলার মতোই। কথা বলা শুরু করেছিল মিসেস লং। সেই জন্য নাকি বেশ রেগেও গিয়েছিল ডার্সি। মিস বিংলে বলছিল অচানা লোকজনের সঙ্গে গল্প করতে পছন্দ করে না ডার্সি, বলল জেন। মিসেস লং এর কথা বলেনি সেটা কোনো ব্যাপার নয়, বলল শার্লট। তবে লিজির সঙ্গে ওর নাচা উচিত ছিল। শোনো লিজি, বললেন তার মা, আর কখনো নাচবে না ওর সঙ্গে, জীবনেও না। সে আর বলে দিতে হবে না মা। তবে ওর গর্ব করার কারণও আছে, বলল শার্লট। ভালো বংশের ছেলে, দেখতে সুন্দর, বড়লোক, গর্ব তো হতেই পারে। ঠিক, বলল এলিজাবেথ। আমাকে অপমান না করলে সহজেই মেনে নিতে পারতাম ব্যাপারটা। পর্ব ৫। লংবার্নের মেয়েরা বেড়াতে গেল নেদারফিল্ডে। নেদারফিল্ডের মেয়েরাও লংবার্নে এলো। মিসেস হার্স্ট আর মিস বিংলে জেনের ভক্ত হয়ে গেছে ইতিমধ্যেই। অবশ্য মিসেস বেনেটকে অমার্জিত মুখ্য মহিলা ছাড়া কিছুই আর ভাবতে পারেনি ওরা। জেন আর এলিজাবেথ ছাড়া তারা অন্য মেয়েদের সাথে কথা বলার যোগ্যও মনে করেনি। জেন মনে মনে খুব খুশি, কিন্তু এলিজাবেথের কাছে বিংলের ২ বোনের ব্যবহার উদ্ধত ও কৃত্রিম মনে হয়েছে। ওদেরকে পছন্দ করতে পারেনি সে। তার ধারণা জেনের সঙ্গে ছলনা করছে ওরা। তবে বিংলে জেনের প্রতি অনুরক্ত হয়ে পড়েছে সে ব্যাপারে নিশ্চিত ও। জেন যদিও প্রকাশ করেনি, তবে সেও দুর্বল হয়ে পড়েছে বিংলের প্রতি, তাতে কোনো সন্দেহ নেই এলিজাবেথের। ওদিকে ডার্সিও অনেকখানি নরম হয়ে এসেছে। প্রথম দেখায় এলিজাবেথকে যথেষ্ট সুন্দরী মনে না হলেও ইদানিং ওর দুটো চোখ টানছে তাকে। মেয়েটির ফিগারও চমৎকার, আচার আচরণও মন্দ নয়। ফলে এলিজাবেথকে আরো বেশি করে জানার আগ্রহ বোধ করতে শুরু করেছে সে। লুকাস লজে দুজনের দেখা হলো আবার। ঘরের এক প্রান্তে কয়জন তরুণী অফিসার নাচছে অফিসারদের সঙ্গে। অন্য প্রান্তে স্যার উইলিয়ামের সঙ্গে দাঁড়িয়ে রইল ডার্সি। ওর সঙ্গে কথা বলার চেষ্টা করছেন যখন স্যার উইলিয়াম, এ সময় ওদের দিকে এগিয়ে এলো এলিজাবেথ। এই এলিজাবেথ, ডাকলেন স্যার উইলিয়াম। নাচছো না তুমি?
ডার্সির দিকে ফিরলেন ভদ্রলোক। মিস্টার ডার্সি, বললেন তিনি, এই মেয়েটি কিন্তু চমৎকার পার্টনার হতে পারে। এলিজাবেথের হাত ধরলেন তিনি, এগিয়ে দিলেন ডার্সির দিকে। ডার্সি হয়তো আপত্তি করতো না, কিন্তু ঝট করে সরে গেল এলিজাবেথ। স্যার উইলিয়াম, নরম গলায় বলল সে, নাচতে ইচ্ছে করছে না। আমি আসলে পার্টনার খুঁজতে আসিনি। ওকে অনেক করে রাজি করানোর চেষ্টা করলেন স্যার উইলিয়াম। ডার্সিও বিনীত অনুরোধ জানালো, কিন্তু সব অনুরোধ ফিরিয়ে দিল এলিজাবেথ। নাচবে না সে। এলিজাবেথ প্রত্যাখ্যানে অসন্তুষ্ট হলো না ডার্সি, বরঞ্চ ব্যক্তিত্ব সম্পন্ন মেয়েটির প্রতি আগ্রহ আরও বেড়ে গেল তার। পর্ব 6। লংবার্ন থেকে মেরিটন শহরের দূরত্ব বেশি নয়। বেনেট কর্নাররা সপ্তাহে প্রায় 3-4 বার ওখানে যায় পায়ে হেঁটে, ওদের খালা মিসেস ফিলিপসের বাড়িতে। ছোট দুজন অর্থাৎ কিটি আর লিডিয়া প্রতিবারই শহর থেকে রঙিন সব খবর নিয়ে ঘরে ফেরে। এবার তাদের আলোচনার প্রধান খোরাক হচ্ছে একটি রেজিমেন্টের অফিসাররা। পুরো শীতকালটা শহরে কাটাবে তারা। এক সকালে ওদের কথা কানে গেল মিস্টার বেনেটের। তোরা দুজন হচ্ছিস এক্কেবারে বোকা মেয়ে, তীক্ষ্ণ কণ্ঠে বললেন তিনি। কিটি লজ্জা পেয়ে চুপ হয়ে গেল, কিন্তু লিডিয়ার হুঁশ নেই। সে অফিসারদের কথা বকেই চলেছে। কি ব্যাপার বলো তো? মিস্টার বেনেট অবাক হলেন। মিসেস বেনেট বললেন, ওদের বোকা বলছো কেন? ওরা মোটেও বোকা নয়, দুজনই খুব চালাক। আমার মতে নয়। মিসেস বেনেট কিছু বলার আগেই এক ফুটম্যান এসে ঘরে ঢুকলো। জেন বেনেটের জন্য একটি চিরকুট এসেছে, নেদারফিল্ড থেকে পাঠানো হয়েছে। মিসেস বেনেটের দুই চোখের তারা জ্বলে উঠল। চিরকুটটা নিয়ে পড়তে লাগলো জেন। ও যখন পড়ছে রীতিমতো চেঁচাতে শুরু করলেন মিসেস বেনেট। কে পাঠিয়েছে রে? কি লিখেছে বিংলে? এই জলদি পড় না। মিস বিংলে পাঠিয়েছে, বলল জেন, জোরে জোরে পড়ে শোনালো চিরকুটটা। প্রিয় জেন, আজ আমাদের বাসায় একবার আসবে? একসঙ্গে ডিনার করতে খুব ইচ্ছে করছে। আমার ভাই আর অন্যান্য ভদ্রলোকরাও অফিসাররাও ডিনার করবে। সেখানে তারাই গিয়েছে। আমরা দুই বোন বড্ড একা হয়ে পড়েছি। যত শীঘ্রই সম্ভব চলে এসো। তোমারই ক্যারোলিন বিংলে। অফিসারদের সঙ্গে ডিনার? কোকিয়ে উঠল লিডিয়া। কই, খালা তো কিছু বলল না। মা, ক্যারেজটা নেওয়া যাবে? জানতে চাইল জেন। হুম, তুই বরং ঘোড়ায় চেপে যা। মনে হচ্ছে বৃষ্টি হবে। হলেই 12:15 রাতটা ওখানেই কাটিতে পারবি। বুদ্ধিটা ভালোই, মৃদু হেসে বলল এলিজাবেথ। কিন্তু তারপরেও যদি জেনকে ফেরত পাঠিয়ে দেয়? কিভাবে? পাল্টা প্রশ্ন করলেন মিসেস বেনেট। মিস্টার বিংলের সেইসটা রয়েছে মেরিটনে, আর অন্যটার ঘোড়া নেই। আমি বরং কোচেই যাই। কিন্তু সুন্দরী তোর বাপ তো ঘোড়া দিতে পারবে না, ওগুলোকে ফার্মের কাজে লাগছে। কি গো, ঠিক বলছি না? ঠিকই বলেছ, তবে দরকার হলে দিতে পারি। দিও না, বলল এলিজাবেথ। দিলে মায়ের বুদ্ধিটা মাঠে মারা যাবে। শেষ পর্যন্ত জেন ঘোড়ায় চেপে রওনা দিতে বাধ্য হলো। মা দরজায় দাঁড়িয়ে বিদায় জানালেন ওকে। খারাপ আবহাওয়া কামনা করে নানা রকম ভবিষ্যৎবাণী করলেন। বিধাতা ফেরালেন না তাকে। তার মনের আশা পূর্ণ করলেন। জেন বেশি দূর যেতেই পারেনি, ঝমঝমিয়ে বৃষ্টি নামলো। বোনেরা তার জন্য চিন্তিত হয়ে পড়ল। কিন্তু মায়ের খুশি আর ধরে না। তার হাসি গিয়ে ঠেকলো দুই কানে। সারাটা সন্ধে অবিরাম বর্ষণ হলো। বলাই বাহুল্য জেনের আর ঘরে ফেরা হলো না। কি ফোন দিই না এঁটেছিলাম, বারবার কথাটা বলতে লাগলেন মিসেস বেনেট। যেন বৃষ্টি নামানোর কৃতিত্বটা পুরোপুরি তারই। তবে তার জন্য আরও সুসংবাদ অপেক্ষা করছিল। পরদিন সকালে নাস্তার পরপরই এ বাড়িতে লোক এলো নেদারফিল্ড থেকে। এবার চিরকুট এসেছে এলিজাবেথের জন্য, জেন পাঠিয়েছে। জানিয়েছে গতকাল বৃষ্টিতে ভিজে ঠান্ডা লেগেছে তার। ফলে বান্ধবীরা তাকে আসতে দিতে রাজি হয়নি। জেনের কিছু হলে কিন্তু তুমি দায়ী থাকবে, স্ত্রীকে বললেন মিস্টার বেনেট। কিচ্ছু হবে না, খুশি খুশি গলায় বললেন ভদ্রমহিলা। সামান্য ঠান্ডায় কোনো ক্ষতি নেই। তাছাড়া ওর তো সেবা শুশ্রূষা হবেই। জেন যত বেশিক্ষণ ওখানে থাকবে ততই ভালো। ক্যারেজটা পেলে ওকে দেখতে যাব। এলিজাবেথ অবশ্য উদ্বিগ্ন না হয়ে পারল না। তক্ষুনি নেদারফিল্ডের উদ্দেশ্যে রওনা দিল সে, হেঁটে। বৃষ্টির কারণে রাস্তা কাদা পানিতে একাকার। দ্রুত পা চালালো এলিজাবেথ। ফলে কাপড় চোপড় কাদা আর পানি ছিটকে লেগে নোংরা হয়ে গেল। শেষমেশ নেদারফিল্ডে পৌঁছালো। পথশ্রমে মুখ লাল হয়ে রয়েছে তার। একজন কাজের লোক ওকে নাস্তার টেবিলে নিয়ে গেল। ওখানে জেন ছাড়া সবাই বসে আছে। ওকে দেখে সবাই অবাক হয়ে গেল। সে এই প্যাচপ্যাচে কাদার মধ্যে সকালবেলা 3 মাইল রাস্তা হেঁটে এসেছে শুনে মুখ চাওয়াচাই শুরু করলো মিসেস হার্স্ট আর মিস বিংলে। ওদের ভাইকে সেজন্য অবশ্য সন্তুষ্ট দেখালো। ডার্সি কোনো কথা বলল না। এলিজাবেথের ক্লান্ত লাল মুখটার প্রশংসা করলো সে মনে মনে। সারা রাত প্রায় নির্ঘুম কাটিয়েছে জেন।
গায়ে জ্বর রয়েছে তার, সঙ্গে মাথা ব্যথা। ওর সঙ্গে ৩টে পর্যন্ত রইল এলিজাবেথ। তারপর বাড়ি ফেরার কথা ভাবতে লাগলো। কিন্তু অসুস্থ বোনকে রেখে চলে যেতে মন চাইছে না তার। জেনও বোনকে ছাড়তে রাজি নয়। ব্যাপারটা বুঝতে পেরে এলিজাবেথ নেদারফিল্ডে থাকার জন্য অনুরোধ করল মিস বিংলে। খুশি মনে রাজি হলো সে। লংবার্নে লোক পাঠানো হলো। খবরটা জানাবে, দু বোনের জন্য কাপড়ও নিয়ে আসবে। পর্ব ৭। ডিনারের সময় মিসেস হার্স্ট আর তার বোন জেনের জন্য বারবার উদ্বেগ প্রকাশ করলো। এলিজাবেথ অনুভব করলো মন থেকে কথাগুলো বলছে না ওরা। তবে মিস্টার বিংলে যে সত্যিই উদ্বিগ্ন সে ব্যাপারে কোনো সন্দেহ রইল না তার। এলিজাবেথের প্রতি অত্যন্ত আন্তরিক ব্যবহার করেছে সে। তবে এলিজাবেথ বুঝলো অন্যদের কাছে ও উটকো ঝামেলা ছাড়া আর কিছুই নয়। ডিনার শেষ হলে জানে বাঁচল সে। চলে গেল জেনের ঘরের দিকে। ও ঘর থেকে বেরিয়ে যেতেই ওর সমালোচনা শুরু করে দিল মিস বিংলে। তার মতে এলিজাবেথের রূপ, গুণ, স্টাইল, আড্ডা জমানোর ক্ষমতা কোনো কিছুই নেই। সর্বান্তকরণে তার সঙ্গে একমত হলো মিসেস হার্স্ট। আরও কিছু যোগ করলো। একটাই গুণ আছে ওর, প্রচুর হাঁটতে পারে। সকালে ওকে যা দেখাচ্ছিল, জীবনে ভুলবো না আমি। ওর চুলগুলো দেখেছিলে? এক্কেবারে পাগলের মতো। আর স্কার্টটারও কাদা লেগে যা দশা হয়েছিল। মিস বিংলে চাইল ডার্সির দিকে। মিস্টার ডার্সি, ধরুন আপনার বোন যদি ওভাবে আসতো, ভালো লাগতো আপনার? প্রশ্নই ওঠে না। এত দূর হেঁটে এলো, তাও আবার একা। কারণটা কি? বোনকে দেখার জন্য ছুটে এসেছে, শান্ত স্বরে বলল বিংলে। আমার মনে হয় মিস্টার ডার্সি, বলল মিস বিংলে, ওর চোখ দুটোর প্রতি আকর্ষণ হারিয়েছেন আপনি, ওর আজকের এই অভিযানের ফলে। একটুও না, বলল ডার্সি। হাঁটার কারণে ওর চোখ দুটো আরো সুন্দর দেখাচ্ছিল। দুই বোনের মুখ বন্ধ হয়ে গেল। খানিক বাদে মিসেস হার্স্ট বলল, যাই বলুন না কেন, জেনকে আমার খুব ভালো লাগে। আমি চাই ভালো ঘরে ওর বিয়ে হোক। কিন্তু সেটা বোধহয় সম্ভব না। ওর বাপ মা আত্মীয় স্বজনদের তো দেখলাম একেবারে ছোট লোক। সেক্ষেত্রে বেচারির কপাল খারাপ, বলল ডার্সি। চিন্তিত দেখালো বিংলেকে। কিছু একটা ভাবছে। চুপ করে রইল সে। দুই বোন সমর্থন করলো ডার্সিকে। পরবর্তী কিছুক্ষণ দুই বোন মিলে প্রিয় বান্ধবীদের আত্মীয় স্বজনদের নিয়ে হাসাহাসি করলো। পর্ব ৮। এলিজাবেথ রাতের বেশিরভাগ সময় বোনের ঘরে কাটালো। সকালের দিকে জেনকে খানিকটা সুস্থ মনে হলো। এলিজাবেথ তক্ষুনি চিঠি লিখে পাঠালো লংবার্নে। মাকে আসতে বলল জেনকে দেখার জন্য। মিসেস বেনেট তার ছোট দুই মেয়েকে নিয়ে হাজির হয়ে গেলেন নেদারফিল্ডে। জেনকে গুরুতর অসুস্থ অবস্থায় দেখেও ভেঙে পড়লেন মা। কিন্তু যখনই বুঝতে পারলেন চিন্তার কোনো কারণ নেই, তখনই মনে হলো এত তাড়াতাড়ি জেনের সেরে ওঠা ঠিক হবে না। তার মেয়ে নেদারফিল্ডে যত বেশিক্ষণ থাকবে ততই মঙ্গল। জেনের সঙ্গে খানিকক্ষণ সময় কাটালেন মিসেস বেনেট। তারপর মিস বিংলের আমন্ত্রণে নাস্তার টেবিলে গেলেন। কেমন দেখলেন ওকে? জানতে চাইল বিংলে। ভালো না খুব একটা, গম্ভীর মুখে জবাব দিলেন মহিলা। ওকে নিয়ে টানা হেঁচড়া করাটা ঠিক হবে না। তা তো অবশ্যই, বলে উঠল বিংলে। তাছাড়া আমার বোনরা ওকে এ অবস্থায় যেতে দেবে না। তাকে বারবার করে ধন্যবাদ আর কৃতজ্ঞতা জানালেন মিসেস বেনেট। তারপর খুশিতে বাকবাকুম করতে করতে বাড়ি ফিরে গেলেন। এই দিনটাও কেটে গেল আগের দিনের মতোই। বেশিরভাগ সময় বোনের ঘরে রইল এলিজাবেথ। সন্ধ্যায় ড্রয়িং রুমে অন্যদের সঙ্গে যোগ দিল। ডার্সি চিঠি লিখেছে। কাছেই বসে তাকে লক্ষ্য করছে মিস বিংলে। মিস্টার হার্স্ট আর বিংলে তাস খেলতে ব্যস্ত। খেলা দেখছে মিসেস হার্স্ট। সময় কাটানোর জন্য সুই সুতা নিয়ে বসলো এলিজাবেথ। ওর কানে এলো মিস বিংলে আর ডার্সির কথাবার্তা। চিঠি পেয়ে খুব খুশি হবে আপনার বোন। ডার্সি জবাব দিল না। আপনি খুব দ্রুত লেখেন দেখছি। ভুল বললে, আমার হাত চলতেই চায় না। আপনাকে অনেক চিঠি লিখতে হয়, বিজনেস লেটারও। এত চিঠি লিখতে হলে আমি পাগল হয়ে যেতাম। ভাগ্যিস লিখতে হয় না। খানিকক্ষণ চুপ করে রইল মিস বিংলে। তারপর আবার শুরু করলো। আপনার বোনকে লিখে দিন, ওকে আমার খুব দেখতে ইচ্ছে করছে। লিখেছি। ওকে কি সবসময় এত লম্বা লম্বা আর মজার চিঠি পাঠান? লম্বা চিঠি পাঠাই, মজার কিনা জানি না। চিঠি শেষ হলে মিস ডার্সি মিস বিংলেকে পিয়ানো বাজাতে অনুরোধ করলো। সে বাজাতে শুরু করলে তার সঙ্গে গলা মেলালো মিসেস হার্স্ট। পুরোটা সময় এলিজাবেথ অনুভব করলো ডার্সির চোখ জোড়া তার উপর স্থির। ও বুঝতে পারলো না কারণটা কি। ও কি এমন কিছু করেছে যা এদের কাছে অস্বাভাবিক? করলেও ক্ষতি নেই, কিছু আসে যায় না। ডার্সিকে খুশি করতে ঠেকা পড়েনি তার। মিস বিংলে তখন স্কটিশ নাচের চমৎকার একটা বাজনা বাজাচ্ছে। এলিজাবেথের দিকে এগিয়ে এলো ডার্সি। নাচবেন? প্রশ্ন করলো সে। মৃদু হাসলো এলিজাবেথ, জবাব দিল না। প্রশ্নটা আবারও করলো ডার্সি। অবাক হয়েছে তার নীরবতায়।
প্রথমবার শুনেছি। শান্ত স্বরে এবার উত্তর দিল এলিজাবেথ। কিন্তু কি বলবো বুঝতে পারলাম না। আপনি চাইছিলেন আমি হ্যাঁ বলি। তাতে আমাকে বেহায়া ভাবতে সহজ হতো আপনার। সামান্য থামল সে। কাজে আমি না বলছি। আমাকে এখন যাচ্ছে তাই ভাবতে পারেন। সেই সাহস আমার নেই। এলিজাবেথ ডার্সিকে আঘাত দিতে চাইলেও ব্যর্থ হলো। ওর প্রতি ডার্সির আকর্ষণ বেড়েই চলল। ডার্সি ইদানিং মনে প্রাণে বিশ্বাস করে মেয়েটির আত্মীয় স্বজনরা নিচু শ্রেণীর না হতো, তবে একদিন হয়তো সে ওর প্রেমেই পড়ে যেত। পুরো ব্যাপারটা মিস বিংলের নজর এড়ায়নি। এলিজাবেথকে মুখে অসহ্য লাগছে তার। ঈশান্বিত মিস বিংলে দ্রুত বেরিয়ে গেল ঘর থেকে, প্রিয় বান্ধবী জেনের খবরাখবর নেওয়ার ছুতোয়। পরদিন সকালে জেনের স্বাস্থ্যের উন্নতি হলো অনেকখানি। হাঁপ ছেড়ে বাঁচল সবাই। মিস্টার বিংলে ক্যারেজে চেপে বাড়ি ফিরে এলো দুই বোন। জেনকে দেখে মোটেও খুশি হতে পারলেন না তার মা। তিনি বললেন, এত তাড়াতাড়ি ফিরে আসা ওর মোটেও উচিত হয়নি। মিস্টার বেনেট অবশ্য দু মেয়ে ফিরে এসেছে দেখে খুশি হইলেন। ওদের অভাবে কেমন যেন নিঃসঙ্গ বোধ করছিলেন তিনি। এই দুজনের সঙ্গে কথা বলে আনন্দ পান ভদ্রলোক। তার মতে স্ত্রী আর বাকি তিন মেয়ের মাথায় গোবর ছাড়া আর কিছুই নেই। তাদের সঙ্গে কথা বলা আর না বলার সমান। পর্ব ৯। শোনো, পরদিন সকালে নাস্তার টেবিলে মিস্টার বেনেট বললেন স্ত্রীকে, আজ একজন মেহমান আসবে, ভালো খাবারের ব্যবস্থা করো। কে আসবে? শার্লট লুকাসের কথা বলছো? ও তো আমাদের বাড়ির মেয়ের মতো। ও নয়, একজন অপরিচিত ভদ্রলোক। উজ্জ্বল হয়ে উঠল মিসেস বেনেটের মুখ। বুঝতে পেরেছি, বিংলের কথা বলছো। ফিরে জেন, খবরটা এতক্ষণ আর পেটের মধ্যে রাখলি কিভাবে? আমি এক্ষুনি রান্নাঘরে যাচ্ছি। বিংলের কথা বলছি না। এমন একজন আসবে যাকে আগে কোনোদিন দেখোনি। তার দিকে চোখ গোল গোল করে তাকালেন স্ত্রী আর মেয়েরা। মিস্টার বেনেটের স্বভাবই এমন। কিছু একটা বলে সবাইকে চমকে দিতে চান। মিস্টার কলিন্স আসছে, আমার কাজিন। আমি মরলেই যে তোমাদের তাড়িয়ে দিতে পারে এ বাড়ি থেকে। কথাটা সত্যি। মিস্টার বেনেটের যেহেতু কোনো পুত্র সন্তান নেই, সেহেতু তার মৃত্যুর পর সমস্ত সম্পত্তির মালিক হবে তার সবচেয়ে কাছের আত্মীয় পুরুষ। ভাবতে অসহ্য লাগছে। জঘন্য লোক, প্রায় চেঁচিয়ে উঠলেন মিসেস বেনেট। ওর চিঠিটা পড়ে শোনাচ্ছি। তাতে হয়তো ওর সম্পর্কে ধারণা কিছুটা বদলাতে পারে তোমার। মিস্টার বেনেট মিস্টার কলিন্সের পাঠানো চিঠিটা জোরে জোরে পড়ে শোনালেন। দ্য হান্সফোর্ড পার্সোনেজ কন্ট, 15 অক্টোবর। প্রিয় স্যার, আমার প্রতি আপনার পরিবারের বিরূপ মনোভাব সবসময় পীড়া দিয়েছে আমাকে। আমি সব বিবাদ মিটিয়ে ফেলতে চাই। তার কারণ অবশ্য আছে। আমি এখন যাজকের কাজ করছি। লেডি ক্যাথরিন ডি বার্গ নামে এক ভদ্রমহিলা হান্সফোর্ড পার্সোনেজের দায়িত্ব অর্পণ করেছে আমার উপর। তার অসীম দয়া, আমি তার কাছে কৃতজ্ঞ। যাজক হিসেবে আমার দায়িত্ব সুষ্ঠু সম্পর্ক ফিরিয়ে আনা। আমি জানি আপনার মেয়েরা আমাকে পছন্দ করে না, করার কথাও নয়। অচেনা অপরিচিত এক লোক যদি তার বাবার সম্পত্তি হাতিয়ে নেয়, তবে কে সেটা সহ্য করতে পারে বলুন? ওদের এই নিয়ে চিন্তা করতে বারণ করবেন। আমরা এই ব্যাপারে সাক্ষাতে বিস্তারিত আলাপ করব। আপনাদের আপত্তি না থাকলে আমি আগামী 18 নভেম্বর সোমবার দিন বিকেল 4টার দিকে আপনাদের বাড়িতে আসতে চাই। আমার ইচ্ছে আপনাদের সঙ্গে শনিবার পর্যন্ত সময় কাটানো। আপনার স্ত্রী ও মেয়েদের জন্য শুভকামনা রইল। আপনার বন্ধু ও শুভাকাঙ্ক্ষী উইলিয়াম কলিন্স। ও 4টার দিকে আসবে। চিঠিটা ভাঁজ করতে করতে বললেন মিস্টার বেনেট। চিঠি পড়ে মনে হয়েছে খুব ভদ্র ছেলে। মেয়েদেরকে সম্পত্তির ব্যাপারে দুশ্চিন্তা করতে মানা করেছেন। চিন্তিত মুখে বললেন মিসেস বেনেট। তাতে লাভ কি? প্রশ্ন করল জেন। আইনগতভাবে সব তো তারই প্রাপ্য। মিস্টার কলিন্সের আগমনের জন্য প্রস্তুতি শুরু হয়ে গেল বাড়িতে। সবচেয়ে আশ্চর্যের কথা, একদম শান্ত রইলেন মিসেস বেনেট। তাকেও বেশ সন্তুষ্ট দেখালো। চিঠিটা পড়ার আগ পর্যন্ত মিস্টার কলিন্সকে যিনি জঘন্য লোক বই আর কিছু বলছিলেন না, তারই হঠাৎ পরিবর্তনে ভ্যাবাচ্যাকা খেয়ে গেল সবাই। পর্ব 10। নির্দিষ্ট সময়ে পৌঁছালেন মিস্টার কলিন্স। লম্বা শক্ত সামর্থ্য এক যুবক। বয়স 25-এর কাছাকাছি। ভদ্রলোক গম্ভীর অথচ বিনীত। সকলকে তুষ্ট করতে ব্যস্ত মনে হলো তাকে। মিসেস বেনেটের সুন্দরী মেয়েদের প্রশংসা করতে বেশি দেরি করলেন না সে। কোনো সন্দেহই নেই। মিসেস বেনেটকে বললেন ভদ্রলোক, যোগ্য জামাই পাবেন আপনি, 5 মেয়ের জন্যই। তাই তো চাই সবসময়, বললেন মিসেস বেনেট। এখন দেখা যাক কপালে কি আছে। আপনার মেয়েদের দেখার জন্যই কিন্তু আমার আশা। পরে কথা। ডিনার বেল থামিয়ে দিল মিস্টার কলিন্সকে। ডাইনিং রুমে গেল সবাই। রান্না থেকে শুরু করে আসবাবপত্র, ছবি, প্রত্যেকটা জিনিসেরই প্রশংসা করলেন ভদ্রলোক। মিসেস বেনেট খুশিতে গদগদ হতে গিয়েও পারলেন না। কারণ সবকিছুই একদিন মিস্টার কলিন্সের খপ্পরে চলে যাবে। ডিনারের সময় খুব একটা কথা বলেননি মিসেস বেনেট।
খাওয়া শেষে আলাপ জুড়লেন। লেডি ক্যাথরিন ডি বার্গের খুব ভক্ত আপনি, তাই না? চিঠি পড়ে মনে হলো। লেডি ক্যাথরিন ডি বার্গ মিস্টার কলিন্সের সবচেয়ে প্রিয় বিষয়। তার কথা উঠতেই প্রশংসায় পঞ্চমুখ হয়ে উঠলেন তিনি। ভদ্রমহিলার দয়ার শরীর। এমন ভালো মানুষ হয় না। ২ বার তিনি মিস্টার কলিন্সকে দাওয়াত করে খাইয়েছেন। একবার পার্সোনেজে এসেও দেখা করে গেছেন। ভদ্রমহিলা সবসময় চান মিস্টার কলিন্সের সঙ্গে দেখা করতে। বলেছেন তার বিয়ে করা উচিত। মনে হলো অনন্তকাল ধরে যেন লেডি ক্যাথরিন ডি বার্গের প্রশস্তি লেগে যেতে লাগলেন মিস্টার কলিন্স। মন দিয়ে শুনতে লাগলেন মিস্টার বেনেট। লোকটির ছেলেমানুষিতে আমোদ পাচ্ছেন তিনি। এতক্ষণ ভেজর ভেজর শোনার পর মুখ খুললেন মিসেস বেনেট। লেডি ক্যাথরিনের ছেলে নেই, একটা মাত্র মেয়ে। সব সম্পত্তির মালিক হবে ভবিষ্যতে। বেচারে অসুস্থ, গ্রামের বাড়িতে থাকে। নইলে লন্ডনের লোকদের মাথা ঘুরিয়ে ছাড়ত। মিস্টার বেনেটের মিস্টার বেনেট অনেক শুনেছেন। এবার আর ধৈর্য ধরতে পারলেন না। মিস্টার কলিন্সকে তিনি অনুরোধ করলেন কিছু একটা পড়ে শোনাতে। লিডিয়া একটা বই তুলে দিল তার হাতে। কিন্তু নামটা দেখে আঁতকে উঠল ভদ্রলোক। আমি উপন্যাস পড়ি না, তীক্ষ্ণ স্বরে বললেন তিনি। তাকে বলা হলো নিজের পছন্দসই বই বেছে নিতে। ধর্মোপদেশের বই তুলে নিলেন তিনি। তারপর ওটা থেকে পড়ে শোনালেন একঘেয়ে স্বরে। তিনি পৃষ্ঠাখানেক পড়ার পর ধৈর্যের বাঁধ ভাঙল লিডিয়ার। মায়ের দিকে ফিরে এসে বলল, মা, কাল আমি মেরিটন যাব। বাধা পড়ে আহত হলেন মিস্টার কলিন্স। পড়া থামালেন। লিডিয়ার হয়ে ক্ষমা চাইলেন মিসেস বেনেট। তাকে পড়ে যেতে অনুরোধ করলেন। পর্ব ১১। নিজের সম্পর্কে খুব উঁচু ধারণা মিস্টার কলিন্সের। হান্সফোর্ডের যাজক হয়ে নিজেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ লোক ভাবতে শুরু করেছেন তিনি। মিস্টার বেনেটের কোনো একজন মেয়েকে বিয়ে করার খাইশে লংবার্নে এসেছে ভদ্রলোক। বিয়ে করলে খুশি হবে লেডি ক্যাথরিন, তিনি নিজেও খুশি হবেন। তার বাড়িটা দেখাশোনার জন্য কাউকে দরকার, তাকে দেখাশোনার জন্যেও। তাছাড়া বেনেট কন্যাদের কাউকে বিয়ে করলে নিজেকে উদার প্রমাণ করা সহজ হবে, কারণ বেনেটদের সম্পত্তি নিজেদের লোকের কাছেই থাকছে তাহলে। মিস্টার বেনেটের প্রথম পছন্দ জেন। মিস্টার কলিন্সের প্রথম পছন্দ জেন। মিসেস বেনেট যখন বললেন শীঘ্রই হয়তো বাগদানও হয়ে যেতে পারে ওর, তখন মত বদলালেন মিস্টার কলিন্স। পাত্রী খুঁজতে দেরি হলো না তার। এবারের পছন্দ এলিজাবেথ। পরদিন সকালে বেনেট কন্যাদের সঙ্গে মেরিটনের দিকে হাঁটা দিলেন মিস্টার কলিন্স। সারাটা রাস্তায় বকবক করে গেলেন ভদ্রলোক। ভদ্রতা করে শুনলও মেয়েরা। কিন্তু মেরিটনে পৌঁছানো মাত্র তার সমস্ত আগ্রহ হারিয়ে ফেলল ওরা। ছোট ৩ মেয়ে ব্যস্ত হয়ে পড়ল অফিসারদের সঙ্গে কথা বলতে। হঠাৎ সবার নজর পড়ল এক আগন্তুকের দিকে। মিস্টার ডেনির সঙ্গে হাঁটছে লোকটি, লম্বা সুদর্শন। মেয়েদের সঙ্গে দেখা হলে দাঁড়িয়ে পড়ল লোক দুজন। মিস্টার ডেনি ওদের পরিচয় করে দিল লোকটার সঙ্গে। উইখ্যাপ তার নাম। মিষ্টি ব্যবহার দিয়ে অল্পক্ষণেই মেয়েদের মন ভিজিয়ে ফেলল সে। ওরা যখন কথা বলছে তখন ঘোড়ার খুঁড়ের শব্দ শোনা গেল। বিংলে আর তার বন্ধু ডার্সি দুটো ঘোড়ায় চেপে এদিকেই আসছে। মেয়েদের সঙ্গে কথা বলার জন্য ঘোড়ার রাশ টানলো ওরা। বিংলে জেনকে বলল ওকে দেখতেই যাচ্ছিল সে লংবার্নে। ডার্সি যেন আগে থেকে ঠিক করে রেখেছিল এলিজাবেথ দিকে চাইবে না। সে এক দৃষ্টে উইকহ্যামকে দেখতে লাগলো। উইকহ্যামও চাইলো ওর দিকে। এলিজাবেথ অবাক হয়ে লক্ষ্য করলো দুজনের চেহারার রং বদলে গেছে। একজনের মুখ সাদা হয়ে গেছে, অন্যজনেরটা লাল। কারণ কি? বিংলে অবশ্য এসবে কিছুই খেয়াল করলো না। সে জেনের সঙ্গে কথা বলতে মশগুল। মিনিট কয়েক বাদে চলে গেল দুই বন্ধু। মিস্টার ফিলিপসের বাসায় মেয়েদেরকে পৌঁছে দিয়ে বিদায় নিল উইকহ্যাম আর মিস্টার ডেনি। বঞ্চিদের দেখে খুব খুশি হয়ে উঠলেন মিসেস ফিলিপস। সব সময়ই তিনি হন। বড় দুজনকে বেশ কয়েকদিন পর দেখলেন তিনি। তাদেরকে আদর করে বসালেন। মিস্টার কলিন্সকেও সাদর আমন্ত্রণ জানানো হলো। ছোট ৩ বোন খালার কাছে শুধু উইকহ্যামের কথা জিজ্ঞেস করতে লাগলো। তাদেরকে এ ব্যাপারে খুব একটা সাহায্য করতে পারলেন না খালা। তবে কথা দিলেন পরদিন সন্ধ্যায় দাওয়াত দেবেন উইকহ্যামকে, অন্যান্য অফিসারদেরকেও। মিস্টার কলিন্স এবং মেয়েদেরও নিমন্ত্রণ করলেন সে। পর্ব ১২। পরদিন সন্ধ্যায় মেয়েরা খোশ মেজাজে মেরিটনের উদ্দেশ্যে রওনা দিল। ক্যারেজে তাদের পাশে গোমরা মুখে বসে রইলেন মিস্টার কলিন্স। তার কথায় কান দিচ্ছে না কেউ। সবার মাথায় ঘুরপাক খাচ্ছে পার্টির চিন্তা। তবে মিস্টার কলিন্সের কথা মন দিয়ে শোনার ভান করতে ভুলছে না ওরা। ওদেরকে উষ্ণ অভ্যর্থনা জানালেন খালা। গল্প গুজব করে সময় কাটতে লাগলো ওরা। কিন্তু উইকহ্যাম ঘরে ঢুকতেই ঘরটা যেন আলোকিত হয়ে গেল। উজ্জ্বল হয়ে উঠল মেয়েদের মুখ, জ্বলে উঠল সব কয়টা চোখ। সব অফিসারদের মধ্যে উইকহ্যামকেই ঠিক যেন রাজপুত্রের মতো লাগছে। বেশিরভাগ অতিথি কার্ড খেলতে বসে গেল। এলিজাবেথ অবশ্য খেলছে না। ওর পাশে বসে রইল উইকহ্যাম। নানা মজাদার বিষয় টেনে এনে এলিজাবেথের সঙ্গে আলাপ জমিয়ে তুলল সে। ওর কথাগুলো যেন গিলতে লাগলো এলিজাবেথ। ডার্সির সঙ্গে উইকহ্যামের সম্পর্ক কি,
জানার জন্য উদগ্রীব হয়ে রয়েছে সে। দুজনের মধ্যে শত্রুতা রয়েছে তাতে কোনো সন্দেহ নেই। কিন্তু কেন সেটাই জানার কৌতূহল ওর। তবে মুখ খুলল না। খানিক বাদে উইকহ্যাম নিজেই তুলল ব্যাপারটা। প্রথমে জিজ্ঞেস করলো মেরিটন থেকে নেদারফিল্ডের দূরত্ব কিরকম হতে পারে। তারপর জানতে চাইল ডার্সি ওখানে কতদিন ধরে আছে। এই তো মাসখানেক হবে, জবাব দিল এলিজাবেথ। তারপর যোগ করলো, ডার্বিশায়ারে ওর প্রচুর সম্পত্তি রয়েছে, ঠিক না? হ্যাঁ, পেমবার্লিতে ওর এস্টেট। বছরে পাক্কা 10,000 পাউন্ড আসে ওখান থেকে। আমি ওদেরকে ভালো করে চিনি। ওর দিকে চমকে চাইল এলিজাবেথ। অবাক হচ্ছেন বুঝি? কালোর চেহারা দেখে কিছু বোঝেননি? ওকে কতখানি চেনেন আপনি? খুব একটা না, তবে এইটুকু জানি ভদ্রলোক ডাঁটিয়াল। ঠিক বলেছেন। এক মুহূর্ত চুপ করে রইল উইকহ্যাম। তারপর প্রশ্ন করল, ও নেদারফিল্ডে অনেকদিন থাকবে নাকি? তা জানি না। ওর এখানে থেকে চলে গেলে নিশ্চয়ই যাবেন না আপনি? তা তো নয়ই। ওকে এড়ানোর প্রয়োজন নেই আমার। ওই বরং আমাকে এড়িয়ে চলবে। ও আমার সঙ্গে যা জঘন্য ব্যবহার করেছে, আমি অবশ্য কিছু মনে করিনি। কিন্তু নিজের বাবার সঙ্গে ওর দুর্ব্যবহার কিছুতেই মানা যায় না। চরম আগ্রহের ওর কথা শুনছে এলিজাবেথ। ওর আগ্রহ দেখে উৎসাহিত হলো উইকহ্যাম। বলে চলল, আমার কপালটাই খারাপ মিস বেনেট। অফিসারের জীবন আমার জন্য নয়। আমি ছোটবেলা থেকে মানুষ করা হয়েছে গির্জার জন্য। ওই ডার্সি বাগড়া না দিলে আজ আমি গির্জার যাজক হতাম। সত্যি? হ্যাঁ, ডার্সির বাবা উইলে আমার জন্য একটা পার্সোনেজ রেখে গেছেন। খুব ভালোবাসতেন আমাকে। পেলে পুষে বড় করেছেন। কিন্তু তার ইচ্ছা পূরণ হয়নি। পার্সোনেজটা দিয়ে দেওয়া হয়েছে অন্য আরেকজনকে। সে কি? উকিলের কাছে যাননি কেন? ওটা তো আইনত আপনার। উইলে পরিষ্কার করে কিছু বলা ছিল না। সেটারই সুযোগ নিয়েছে ডার্সি। আমাকে বঞ্চিত করেছে। আমার ব্যবহার নাকি খারাপ। আসল ব্যাপার ও আমাকে দু চোখে দেখতে পারে না। আমাকে ঘৃণা করে। খুবই দুঃখজনক ব্যাপার, বলে উঠল এলিজাবেথ। ব্যাপারটা সবাইকে জানানো দরকার। আমি কিছুই বলব না। যে ভদ্রলোক এত বেশি শ্রদ্ধা করি, তার ছেলের বিরুদ্ধে আমি কিভাবে কথা বলি? আপনার মনটা খুব ভালো। এলিজাবেথের প্রশংসায় উদ্দীপ্ত হলো উইকহ্যাম। বলতে লাগলো, আমাদের দুজনের জন্মই পেলবার্লিতে। একসঙ্গে বড় হয়েছি আমরা। আমার বাবা ওদের সরকার ছিলেন, খুব বিশ্বস্ত। বাবা মারা গেলে ডার্সির বাবা আমাকে মানুষ করার দায়িত্ব নিলেন। কারণ বাবাকে খুব পছন্দ করতেন তিনি, আমাকেও ভালোবাসতেন। মিস্টার ডার্সির খুব অহংকার, বলল এলিজাবেথ। ভদ্রলোক যদি সৎ হতেন তবে অহংকার করলে মানাতো। আমারও একই কথা, বলল উইকহ্যাম। তবে প্রজাদের প্রতি ও খুব উদার আর বোনটাকেও অসম্ভব ভালোবাসে। তার বোনটা কেমন? উইকহ্যাম দুঃখিত ভঙ্গিতে মাথা নাড়ল। ভালো বলতে পারলে খুশি হতাম। কিন্তু মেয়েটি ঠিক তার ভাইয়েরই মতো। ভীষণ দেমাগী। দেখতে সুন্দর, বয়সে 15-16 হবে। খুব চান্নু মেয়ে। মিস্টার ডার্সির সঙ্গে মিস্টার বিংলের এত বন্ধুত্ব হলো কি করে বুঝে পাই না। তার বোধহয় জানা নেই মিস্টার ডার্সি কেমন লোক। একদম ঠিক। ডার্সি আবার একেকজনের সঙ্গে একেক রকম। ভোল পাল্টাতে ওস্তাদ। ইতিমধ্যে তাস খেলা শেষ হয়েছে। এলিজাবেথের দিকে এগিয়ে এলেন মিস্টার কলিন্স, কথা বলতে লাগলেন। তারপর কথা বলার জন্য ফিরলেন মিসেস ফিলিপসের দিকে। তার মুখে বারবার উচ্চারিত হচ্ছে লেডি ক্যাথরিন ডি বার্গের নাম। নামটা কানে গেল উইকহ্যামের। মিস্টার কলিন্স ভদ্রলোককে চেনেন নাকি? এলিজাবেথকে প্রশ্ন করল সে। তারপর বলল, লেডি ক্যাথরিন ডার্সির খালা। তিনি চান ডার্সির সঙ্গে মেয়ের বিয়ে দিতে। কথাটা শুনে মৃদু হাসল এলিজাবেথ। বেচারি মিস বিংলে, ভাবল সে। তোমার পোড়া কপাল। রাতেই খাবার এলো। উইকহ্যাম অন্য মেয়েদের সঙ্গ দিতে লাগলো। ওকে লক্ষ্য করছে এলিজাবেথ। কত সুন্দরভাবে সবার সঙ্গে মিশে যায়, ব্যবহারও কত মিষ্টি। সে রাতে বাড়ি ফিরে এলো এলিজাবেথ। মানস্পটে ঘনে ঘনে ভেসে চলেছে উইকহ্যামের সুন্দর মুখটা। পর্ব 13। পরদিন সকাল। এলিজাবেথ উইকহ্যামের কথাগুলো খুলে বলল জেনকে। জেন তো বিশ্বাসই করতে চাইল না। কোথাও নিশ্চয়ই ভুল হচ্ছে, বলল সে। মিস্টার বিংলে অমন লোকের সঙ্গে বন্ধুত্ব করতেই পারেন না। কিন্তু মনে প্রশ্ন জাগছে, উইকহ্যামের মতো ভদ্রলোকই বা মিথ্যে বলবে কেন? ওদের আলোচনা থেমে গেল বিংলে আর তার বোনদের আগমনে। বেনেটদেরকে নিমন্ত্রণ করতে এসেছে তারা, নেদারফিল্ডের বল হবে। সবাই খুশি হয়ে উঠল, বিশেষ করে মিসেস বেনেট। তার 32 পাটি দাঁত বেরিয়ে এলো। তার ধারণা জেনের জন্যই পার্টি দেওয়া হচ্ছে। উৎফুল্ল হয়ে উঠল জেন। এলিজাবেথও অধীর আগ্রহে অপেক্ষা করতে লাগলো উইকহ্যামের সঙ্গে নাচবে। এলিজাবেথ খুব একটা বেশি কথা বলে না মিস্টার কলিন্সের সঙ্গে, কিন্তু পার্টির উত্তেজনায় তাকে সে জিজ্ঞেস করে বসলো নেদারফিল্ডে যাবেন কিনা। নাচের অনুষ্ঠানে ভদ্রলোক যাবেন শুনে অবাক হলো। তোমার সঙ্গে বার দুয়েক নাচবো আমি, বললেন মিস্টার কলিন্স। রাজি হতে হলো এলিজাবেথকে। মিস্টার কলিন্সের সঙ্গে নাচতে হবে ভেবে মনটা বিষিয়ে উঠল তার। তবে তার চেয়েও বেশি পীড়া দিচ্ছে একটি চিন্তা।
হান্টসফোর্ড পার্সেনেজের কর্তৃ হওয়ার জন্য সবার মধ্য থেকে ওকেই বেছে নিয়েছেন মিস্টার কলিন্স। পর্ব 14। নেদারফিল্ডে পার্টির সন্ধ্যা সেদিন। লংবার্নের মেয়েরা প্রচুর সময় নিয়ে সাজলো। যখন বলরুমে প্রবেশ করলো তখন উত্তেজনায় টকবক করে ফুটছে ওরা। ঢুকে উইকহ্যামকে খুঁজতে লাগলো এলিজাবেথ। কিন্তু হতাশ হতে হলো ওকে। উইকহ্যাম নেই। ওকে কি দাওয়াত দেওয়া হয়নি? লিডিয়ার আবার লাজ লজ্জা কম। সে মিস্টার ডেনিসকে সোজা উইকহ্যামের কথা জিজ্ঞেস করে বসলো। ও লন্ডনে গেছে কাজে, মিস্টার ডেনিস বললেন। তবে যোগ করলেন তিনি, বিশেষ একজন ভদ্রলোককে এড়ানো একটাও কারণ। মুষড়ে পড়ল এলিজাবেথ। মিস্টার কলিন্সের এই সময় প্রতিশ্রুতি মোতাবেক নাচতে অনুরোধ করলো তাকে। এলিজাবেথ নেচে বুঝলো ভদ্রলোক একেবারে আনাড়ি। পা মারিয়ে দিল ওর, উল্টাপাল্টা নাচ নাচতে লাগলো। এলিজাবেথ পরে একজন অফিসারের সঙ্গে নাচলো। উইকহ্যামের কথা উঠে লোকটি বলল, খুব ভালো মানুষ, সবাই ওকে পছন্দ করে। এরপর ডার্সি নাচতে চাইল ওর সঙ্গে। অনেকটা ঘোরের মধ্যেই রাজি হয়ে গেল এলিজাবেথ। নাচ শেষ না হওয়া পর্যন্ত চুপ করে রইল ডার্সি। তারপর জানতে চাইল ওরা প্রায় মেরিটনে বেড়াতে যায় কিনা। হ্যাঁ, বলল এলিজাবেথ। তারপর যোগ করল, যেদিন আপনার সঙ্গে দেখা হলো সেদিন উইকহ্যাম নামে একজন অফিসারের সঙ্গে পরিচয় হয়েছে আমাদের। ও বন্ধুত্ব করত ওস্তাদ, ঠান্ডা গলায় বলল ডার্সি। তবে সেটা কতখানি টেকসই সে ব্যাপারে যথেষ্ট সন্দেহ আছে। আপনার সঙ্গে উনি বন্ধুত্ব টিকিয়ে রাখতে পারেনি এটা স্পষ্ট বোঝা যায়, বললে এলিজাবেথ। জেনকে খুঁজতে চলে গেল ও। দেখতে দেখতে পার্টি দারুণ উপভোগ করছে ওর বোন। খুশি হয়ে উঠল এলিজাবেথের মন। মিস্টার উইকহ্যামের কথা জানতে পারলে আর কিছু? প্রশ্ন করল সে। মিস্টার বিংলে ওকে চেনেন না বড় একটা। শুধু এইটুকু বললেন লোক নাকি সুবিধের নয় ও। মিস্টার বিংলে আদৌ চেনেন তাকে? না, সেদিনই প্রথম দেখেছেন। তবে ডার্সির কথাগুলোই বলছেন তিনি। আমি উইকহ্যামকে বিশ্বাস করি। তাকে ঠকিয়েছে ডার্সি। দু বোনের কথা হলো আরও খানিকক্ষণ। তারপর জেনকে ডেকে নিয়ে গেল বিংলে। এলিজাবেথ গেল শার্লট লুকাসের সঙ্গে গল্প করতে। ওরা যখন কথা বলছে তখনই হন্তদন্ত হয়ে ওদের দিকে ছুটে এলেন মিস্টার কলিন্স। এইমাত্র শুনলাম, বললেন তিনি। লেডি ক্যাথরিনের বোনপো রয়েছেন এখানে। তার সঙ্গে কথা আছে আমার। তাকে বলা দরকার কদিন আগে তার খালা ভালো ছিলেন, সুস্থ ছিলেন। এলিজাবেথ তাকে নিরস্ত করতে চাইল। অচেনা লোকের সঙ্গে কথা বলতে চাইবেন না মিস্টার ডার্সি, বলল সে। কিন্তু তারপর শোনার পাত্র নন মিস্টার কলিন্স। গেলেন তিনি। শীতলভাবে তার সঙ্গে পরিচিত হলো ডার্সি। নিজের আত্মীয়ের আদিক্ষেতা দেখে মরমে মরে গেল এলিজাবেথ। ব্যাপারটাকে মন থেকে তাড়ানোর জন্য অন্য চিন্তায় ডুবে গেল সে। বিংলে আর জেনের কথা ভাবতে লাগলো। এটা পরিষ্কার বিংলে পছন্দ করে জেনকে। জেনও করে, তবে গোপনে, পরিষ্কার করতে চায় না। এ ব্যাপারে মিসেস বেনেটেরও কোনো সন্দেহ নেই। খাবারের সময় কথা ওঠালেন তিনি। তার পাশে বসা লেডি লুকাসকে বললেন শীঘ্রই ওদের বিয়ে করা উচিত। কাছেই ছিল ডার্সি, কথাটা কানে গেল তার। সেটা লক্ষ্য করে এলিজাবেথ লজ্জায় লাল। ওর মায়ের কোনো আক্কেল পছন্দ নেই। খাওয়া শেষ, আরও লজ্জা পেতে হলো এলিজাবেথকে। তার বোন মেরি সবার উদ্দেশ্যে গান পরিবেশন করলো দুর্বল কণ্ঠে। 2টা গান গেল সে। আরও গাইতো যদি না এলিজাবেথ ওর বাবার দৃষ্টি আকর্ষণ করত। সবাইকে বিরক্ত করে ছেড়েছে মেরি। মিস বিংলে আর মিসেস হার্স্টের চোখ দেখে চোখে স্পষ্ট তাচ্ছিল্য ফুটে উঠতে দেখলো এলিজাবেথ। বাকিটা সময় এলিজাবেথের কাছে পিঠে ঘুরঘুর করলো মিস্টার কলিন্স। মেজাজ খিচড়ে গেল ওর। ভদ্রলোককে সহ্য করতে পারছে না। ভাগ্যক্রমে শার্লট লুকাস যোগ দিল ওদের সঙ্গে। মিস্টার কলিন্সের সঙ্গে দীর্ঘক্ষণ গল্প করলো সে। এলিজাবেথের কাছে পার্টি অসহ্য ঠেকলেও মিসেস বেনেট খুব খুশি হয়ে বাড়ি ফিরলেন। তিনি নিশ্চিত আগামী 3-4 মাসের মধ্যেই বিংলে তার বড় মেয়ের জামাই হতে যাচ্ছে। আর এলিজাবেথ তো মিস্টার কলিন্সকে বিয়ে করছেই। তবে আর ভাবনা কিসের? এলিজাবেথ ওর বাপের প্রিয় পাত্রী। কিন্তু মিসেস বেনেট 5 মেয়ের মধ্যে ওকে সবচেয়ে কম ভালোবাসেন। তার ধারণা এলিজাবেথের তুলনায় মিস্টার কলিন্স যথেষ্ট উপযুক্ত। 15। পরদিন মিস্টার কলিন্স বিয়ের প্রস্তাব দিলেন। এলিজাবেথ, তার মা আর কিটি বসেছিল নাস্তার টেবিলে। মিস্টার কলিন্স এই সময় এলেন। ম্যাডাম, শান্তস্বরে তিনি ডাকলেন মিসেস বেনেটকে। আমি এলিজাবেথের সঙ্গে একটু একা কথা বলতে চাই। আপনার আপত্তি নেই তো? আপত্তি কিসের? খুশিতে প্রায় চেঁচিয়ে উঠলেন ভদ্রমহিলা। অবশ্যই কথা বলবেন। চল কিটি, আমরা উপরে যাই। হন্তদন্ত হয়ে তিনি বেরিয়ে যাচ্ছিলেন ঘর থেকে। এলিজাবেথ তাদেরকে থামালো। যেও না মা। মিস্টার কলিন্সের সঙ্গে আমার এমন কোনো কথা নেই যা অন্যদের শোনা যায় না। সেরকম হলে আমি নিজেই চলে যাচ্ছি। বলিস কি? আটকে উঠলেন মিসেস বেনেট। বোকামি করিস না লিজি। মিস্টার কলিন্স কি বলতে চায় শোন। বসে পড়ল এলিজাবেথ। খুক খুক করে কেশে নিয়ে বলতে শুরু করলেন মিস্টার কলিন্স। বিশ্বাস করুন মিস এলিজাবেথ, আপনার বিনয় আমাকে মুগ্ধ করেছে। এ বাড়িতে ঢুকেই আপনাকে বেছে নিয়েছি আমি।
আমার জীবন সঙ্গিনী হওয়ার জন্য। আমার বিয়ে করার কয়েকটি কারণ আছে। প্রথম কারণ, সব যাজকেরই উচিত অন্যদেরকে সঠিক পথ নির্দেশ করা। দ্বিতীয় কারণ, বিয়ে করলে খুশি হতে পারবো, সুখী হতে পারবো। শেষ এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে বিয়ে করলে লেডি ক্যাথরিন খুব খুশি হবেন। তিনি আমাকে বিয়ে করতে বলছেন কিনা? তিনি আমার জন্য অনেক করেছেন। আপনার জন্যও করবেন। লেডি ক্যাথরিনের কথা বলে সন্তুষ্ট হলেন মিস্টার কলিন্স। বলে চললেন তিনি। আমি অবশ্য হান্সফোর্ডের কোনো মেয়েকে বিয়ে করতে পারতাম। আপনাকে পছন্দ করেছি কারণ আমি আপনার বাবার উত্তরাধিকারী। আমাকে বিয়ে করলে তার মৃত্যুর পর সম্পত্তি আপনার সঙ্গে সঙ্গে আপনিও ভোগ করবেন। জানি আপনার নামে কিছুই নেই, কিন্তু কথা দিচ্ছি সেজন্য কখনো ছোট করব না আপনাকে। আমি আর সহ্য করতে পারো না এলিজাবেথ। থামাতে বাধ্য হলো তাকে। আপনাকে ধন্যবাদ স্যার, বলল সে। কিন্তু আপনার প্রস্তাবে রাজি হতে পারছি না। মৃদু হেসে হাত নাড়লেন মিস্টার কলিন্স। বুঝেছি, বললেন তিনি। লজ্জা পাচ্ছেন, তাই তো? মিস্টার কলিন্স, ক্রুদ্ধ শোনালো এলিজাবেথের গলা। আমি আমার মতামত জানিয়ে দিয়েছি, আমি রাজি নই। জানি, জানি, শান্ত স্বরে বললেন ভদ্রলোক। দ্বিতীয়বার প্রস্তাব দিলে ঠিকই উত্তর পাবো। আমাকে ফিরিয়ে দেওয়া আপনার পক্ষে সম্ভব নয়। মনে রাখবেন, আপনার নামে একটি ফুটো পয়সাও নেই। আপনাকে আর কেউ এমন প্রস্তাব দেবে না। আপনি আসলে চান আমি আরেকবার প্রস্তাব দেই, ঠিক তাই না? মোটেও না। রাগে কাঁপছে এলিজাবেথ। আপনাকে আমি কখনোই বিয়ে করব না। আরো সহজ করে বুঝিয়ে বলতে হবে? ওর কথা বিশ্বাসই হচ্ছে না মিস্টার কলিন্সের। হতবাক হয়ে রইলেন এলিজাবেথের দিকে। তক্ষুনি ঘর ছাড়ল এলিজাবেথ। বাবার সঙ্গে কথা বলবে। পর্ব 16। মিসেস বেনেট হলরুমে অপেক্ষা করছিলেন। এক ছুটে তাকে অতিক্রম করল এলিজাবেথ। কোনো কথা না বলে সোজা চলে গেল উপরতলায়। মিসেস বেনেট খাবার ঘরে গেলেন ভাবি জামাইকে অভিনন্দন জানাতে। তিনি নিশ্চিত রাজি হয়ে গেছে তার মেয়ে। মিস্টার কলিন্স এলিজাবেথের কথাগুলো খুলে বললেন তাকে। সব শুনে আতঙ্কিত হয়ে উঠলেন মিসেস বেনেট। তবে মিস্টার কলিন্সের মতো তারও ধারণা লজ্জা পেয়েছে এলিজাবেথ, তাই মুখ ফুটে কবুল করতে পারেনি। মিস্টার কলিন্স, বললেন তিনি, লিজি বোকা আর জেদি, ভালো মন্দ কিচ্ছু বোঝে না। ওকে আমি ঠিক বুঝিয়ে বলবো, আপনি ভাববেন না। ও রাজি না। থাক থাক, ওকে আর বোঝানোর দরকার নেই। তাকে বাধা দিয়ে বললেন মিস্টার কলিন্স। ঘরে বোকা বউ আর জেদি হলে সুখ শান্তি হয় না। ঢোক গিললেন মিসেস বেনেট। মিস্টার কলিন্স, প্রায় কোকিয়ে উঠলেন তিনি। আপনি আমার কথা বোঝেননি। ওর মতো ভদ্র আর মিষ্টি মেয়ে আর দুটো পাবেন না আপনি। আমি এক্ষুনি ওর বাবার সঙ্গে কথা বলে সব পাকা করে ফেলছি। লাইব্রেরিতে ছুটে গেলেন মিসেস বেনেট। তার স্বামী তখন পড়াশোনা করছেন। ওগো, ডাকলেন তিনি, জলদি এসো। লিজি মিস্টার কলিন্সকে বিয়ে করতে চাইছে না। ওকে যে করে হোক রাজি করাও। দেরি করলে মিস্টার কলিন্স বেঁকে বসতে পারেন। শিগগির এসো। বইয়ের পাতা থেকে চোখ তুলে তাকালেন মিস্টার বেনেট। কিছুই বুঝতে পারছেন না তিনি। তুমি কি বলছো এসব? মিস্টার কলিন্স আর লিজি। লিজি বলছে ওকে বিয়ে করবে না। মিস্টার কলিন্সও বিগড়ে যাচ্ছেন প্রায়। তো আমি কি করব? লিজির সঙ্গে কথা বলো, ওকে বিয়েতে বাধ্য করো। ওকে ডেকে পাঠাও। ও কি বলে আগে শুনি। বেল বাজালেন মিসেস বেনেট। কাজের লোক মারফত লাইব্রেরিতে আনানো হলো এলিজাবেথকে। এদিকে আয় তো মা। ও ঢুকতেই বললেন মিস্টার বেনেট, তোর সঙ্গে জরুরি কথা আছে। মিস্টার কলিন্স নাকি তোকে বিয়ে করতে চায়? সত্যি নাকি এটা? হ্যাঁ বাবা। ভালো, তুই ওকে ফিরিয়ে দিয়েছিস? হ্যাঁ বাবা, খুব ভালো। এবার আসল প্রশ্নে আসি। ওকে বিয়ে করার জন্য তোর মা তোকে চাপাচাপি করেছে। কি গো, করনি? করেছিই তো। ও রাজি না হলে ওর মুখ আর কখনো দেখব না আমি। তোর জন্য দুঃখ হচ্ছে। তুই উভয় সংকটে পড়েছিস রে মা। তোর বাবা অথবা মা আজ থেকে তোর মুখ আর দেখবে না। মিস্টার কলিন্সকে বিয়ে করলে না তোর মাকে, আর বিয়ে করলে আমাকে আর মুখ দেখাস না রে। হেসে ফেলল এলিজাবেথ, কিন্তু মহাখাপ্পা হলেন মিসেস বেনেট। পর্ব 17। মিসেস বেনেটের রাগ পড়তে বেশ অনেকক্ষণ লাগলো। মিস্টার কলিন্সও বোবা মেরে গেলেন। আঘাত পেয়েছেন তিনি। নিজের সম্বন্ধে অনেক উঁচু ধারণা ছিল তার। এখনো বুঝে উঠতে পারেননি ঠিক কোন কারণে এলিজাবেথ তাকে ফিরিয়ে দিল। সৌভাগ্যক্রমে শার্লেট লুকাস বেড়াতে এলো বাড়িতে। আশাহত মিস্টার কলিন্সের নেক নজর পড়ল তার উপর। ইতিমধ্যে ঘটে গেছে আরেকটি দুর্ভাগ্যজনক ঘটনা। নেদারফিল্ড থেকে জেনের চিঠি এসেছে। খুলল সেটা। চিঠি পড়ার সময় বোনের চেহারার রং বদলাতে দেখল এলিজাবেথ। মুখেই কিছুতে বলল না জেন। চলে গেল উপরে। তাকে অনুসরণ করল এলিজাবেথ। চিঠিটা হাতে নিয়ে কাঁদছে জেন। ক্যারোলিন বিংলে পাঠিয়েছে এটা, কোনো মতে বলল সে। ওরা সবাই নেদারফিল্ড ছেড়ে চলে যাচ্ছে, লন্ডনে যাচ্ছে। নেদারফিল্ডে আর ফেরার ইচ্ছা নেই ওদের। কি লিখেছে বড় তো? চিঠিটা পড়ে শোনালো জেন।
মিস বিংলে জানিয়েছে প্রিয় বান্ধবীকে ছেড়ে যেতে বুক ফেটে যাচ্ছে তার। সে আরও লিখেছে লন্ডনে তার ভাইয়ের কাজ রয়েছে, তাই ওখানে কিছুদিন থাকতে হবে ওদেরকে। এলিজাবেথ বুঝলো সবই মিথ্যে কথা। তার মানে কান্না চেপে বলল যেন, এবারে শীত নেদারফিল্ড আসছে না ওরা। বলো মিস বিংলে আসতে দিচ্ছে না ওকে। বোনকে শুধরে দিল এলিজাবেথ। ও কারো তোয়াক্কা করে না, সবকিছু নিজের ইচ্ছে মতোই করে। বলে উঠল জেন। আরও আছে শোনো। পড়ে চলল জেন। আমার ভাই মিস্টার ডার্সির বোনকে পছন্দ করে। জর্জিয়ানাও আমার ভাইয়ের খুব বড় ভক্ত। খুব শিগগিরই ওদের বিয়ের কথা ভাবছি আমরা। গলা কেঁপে উঠল জেনের। শুনলে? চিঠি পড়া শেষে বলল সে। যা বুঝলাম, দৃঢ় কণ্ঠে বলল এলিজাবেথ। মিস বিংলে জানে ওর ভাই তোমাকে ভালোবাসে। ও চায় মিস্টার বিংলে মিস ডার্সিকে বিয়ে করুক। তোমার কাছ থেকে ভাইয়েরকে সরে রাখতে চায় সে। কারণ তোমার বাপের টাকা নেই। ও বোঝাতে চায় ওর ভাই জর্জিয়ানাকে ভালোবাসে, তোমাকে নয়। আমার বিশ্বাস মিস্টার বিংলে তোমাকেই ভালোবাসে। এ ব্যাপারে কারো সন্দেহ থাকা উচিত নয়। তোমারও নয়। ওর কথায় সান্ত্বনা পেল জেন। সে বিশ্বাস ফিরে পেল। মিস্টার বিংলে আবার আসবেন নেদারফিল্ডে এবং শিগগিরই। সবকিছু ঠিকঠাক হয়ে যাবে অল্প কদিনের মধ্যেই। দুবনে যুক্তি করল, মাকে জানাবে নেদারফিল্ডের বাসিন্দারা লন্ডনে গেছে মাত্র কয়দিনের জন্য। পর্ব 18। সেদিন সন্ধ্যায় বেনেটরা গেল লুকাস লজে ডিনারের দাওয়াতে। মিস্টার কলিন্সও গেলেন। শার্লটের সঙ্গে আবারও গল্প জমালেন তিনি। মেয়েটি চমৎকার শ্রোতা। মিস্টার বেনেটের মেয়েদের মতো ফুচকে নয়। কথা শুনতে মোটেই আপত্তি নেই ওর। হাফ ছেড়ে বাঁচল এলিজাবেথ। শার্লটকে কৃতজ্ঞতা জানালো। অবশ্য শার্লটও যে বিনা কারণে কেবলমাত্র ভদ্রতাবশত মিস্টার কলিন্সের বকর বকর শুনে গেছে তা নয়। ভদ্রলোককে ইতিমধ্যেই সে স্বামী হিসাবে কল্পনা করতে শুরু করেছে। সেদিন রাতে মিস্টার কলিন্স যখন বিদায় নিলেন, তখন নিজের সাফল্য সম্পর্কে প্রায় নিশ্চিত হয়ে গেছে শার্লট। পরদিন লংবার্ন ত্যাগ করবেন মিস্টার কলিন্স। ফলে ভাবার জন্য আরও খানিকটা সময় পাবে শার্লট। যাই হোক, পরদিন সাত সকালে মিস্টার কলিন্স হাঁটা দিলেন লুকাস লজের উদ্দেশ্যে। শার্লট তখন জানালায় দাঁড়িয়েছিল। ভদ্রলোককে আসতে দেখল সে। অমনি হঠাৎ ছুটে বেরিয়ে এলো বাগানে। তারপর হঠাৎই যেন মুখোমুখি পড়ে গেল তারা। মিস্টার কলিন্স বিয়ের প্রস্তাব দিলেন। সানন্দে রাজি হলো শার্লট। স্যার উইলিয়াম আর লেডি লুকাসও সম্মতি দিলেন। শার্লট সন্তুষ্ট মিস্টার কলিন্সকে স্বামী হিসাবে পেয়ে। লোকটির বুদ্ধিশুদ্ধি কম, যোগ্যতাও নেই তেমন একটা, কিন্তু হাজার হলেও পুরুষ মানুষ তো। শার্লটের বয়স 27 পেরিয়েছে। এর চেয়ে ভালো প্রস্তাব জোটার সম্ভাবনা নেই বড় একটা। বিয়ে যখন করতেই হবে, তখন একেই নয় কেন? বিত্তহীন শিক্ষিতা মেয়ের জন্য এর বেশি আর কী বা পাওয়ার আছে? শার্লট তাদের বাগদানের কথা লংবার্নে জানাতে নিষেধ করলো মিস্টার কলিন্সকে। যা বলার সে নিজের মুখেই বলবে। প্রথমে সে জানালো এলিজাবেথকে। বিস্ময়ে প্রায় চিৎকার করে উঠল সে। বলো কি? শেষ পর্যন্ত মিস্টার কলিন্স? অসম্ভব! অবাক হওয়াটাই স্বাভাবিক, জবাব দিল শার্লট। কিন্তু একটু ঠান্ডা মাথায় ভাবলেই বুঝতে পারবে ভুল করিনি আমি। আমার নিজের কোনো পছন্দ নেই, বা জানোই তো। আমার দরকার শুধু মাথা গোজার একটা ঠাঁই। সুখী হব সেই বিশ্বাস আছে আমার। আমারও, শান্ত স্বরে বলল এলিজাবেথ। চলে গেল শার্লট। এলিজাবেথ যখন বুঝে উঠতে পারছে না বাসার সবাইকে ঘটনাটা জানাবে কিনা, ঠিক তখন এলেন স্যার উইলিয়াম লুকাস। তিনি বাগদানের কথা বললেন সকলকে। মিসেস বেনেট ভেঙে পড়লেন খবরটা শুনে। পরবর্তী একটা সপ্তাহ সুযোগ পেলে এলিজাবেথের ওপর গায়ের ঝাল ঝাড়লেন। ভদ্রমহিলা পুরো 1 মাস লুকাসদের সঙ্গে ভদ্র ব্যবহার করতে ব্যর্থ হলেন। আর শার্লটের কথা তো বলাই ভালো। ওকে সারা জীবনেও ক্ষমা করতে পারবেন কিনা তা কেবল ঈশ্বরই জানেন। ওদিকে লেডি লুকাস আগের চেয়ে ঘন ঘন আসছেন এখন লংবার্নে। মেয়েদের ভালো বিয়ে দিয়ে কি যে খুশি বারবার শোনাচ্ছেন মিসেস বেনেটকে। তবে মিসেস বেনেটের অগ্নিদৃষ্টি, তার কথার বিষে তার খুশি যে পালানোর পথ পায় না তা বলাই বাহুল্য। পর্ব 19। সমস্ত কিছু অসহ্য ঠেকছে মিসেস বেনেটের কাছে। বিংলে কেন ফিরছে না বুঝে উঠতে পারছেন না তিনি। জেনকে এ ব্যাপারে প্রশ্ন করলে কি জবাব দেবে বুঝতে পারেন না জেন। এলিজাবেথ এখনো মনে করে বিংলে ভালোবাসে তার বোনকে। তবে এটাও ঠিক, মিস বিংলে জেনের কাছ থেকে যে করেই হোক সরিয়ে রাখতে চাইবে তার ভাইকে। জেন চিঠি পাঠিয়েছে মিস বেংলেকে। জবাবও পেয়ে গেছে দ্রুত। চিঠির প্রথমেই জানানো হয়েছে পুরো শীতকালটা লন্ডনে কাটাতে মনস্থ করেছে ওরা। জেন বুঝলো সব আশা শেষ হয়ে গেছে। চিঠির বাকি অংশে শুধু মিস ডার্সির কথা। তার প্রশংসায় পঞ্চমুখ হয়েছে মিস বিংলে। চিঠিটা এলিজাবেথকে দেখালো জেন। এলিজাবেথের কষ্ট হলো, রাগও। জেনের জন্য দুঃখ হচ্ছে ওর। আবার বিংলের মিনমিনে স্বভাবের জন্য প্রচণ্ড রাগ হচ্ছে। বোনদের কথায় ওঠা বসা করে লোকটা।
তবে একটা ব্যাপারে নিশ্চিত, এর পেছনে ডার্সিরও হাত রয়েছে। চিঠির কথা পরিবারে আর কাউকে জানালো না জেন। সব দুঃখ আর হতাশা বুকে চেপে রইল। মিস্টার উইকহ্যামের সঙ্গে লংবার্নে মেয়েদের ইদানিং প্রায়ই দেখা হচ্ছে। তার উপস্থিতি মাতিয়ে রেখেছে ওদের। উইকহ্যামের প্রতি ডার্সির আচরণের কথা জেনে গেছে সবাই। প্রত্যেকেই সহানুভূতি রয়েছে উইকহ্যামের জন্য। দিনের দিন সবার কাছে প্রিয় হয়ে উঠছে সে। আর ওদিকে ডার্সির প্রতি বিদ্বেষ বেড়েই চলেছে সকলের। পর্ব ২০। মিসেস বেনেটের ভাই আর তার স্ত্রী ক্রিসমাসের ছুটি কাটাতে লংবার্নে এলেন। মিস্টার গার্ডিনার অবশ্য বিশিষ্ট ভদ্রলোক, বিচক্ষণ। বোনের সঙ্গে কোনো মিলই নেই তার। মিসেস গার্ডিনার মিসেস বেনেটের চাইতে বছর কয়েকের ছোট। হাসি খুশি বুদ্ধিমতী ভদ্রমহিলা লংবার্নের মেয়েদেরকে খুবই পছন্দের মানুষ। জেন আর এলিজাবেথ মামির খুব ভক্ত। কিন্তু লন্ডনের বাড়িতে অনেকবারই এসে গিয়ে থেকে গিয়েছে ওরা। পৌঁছেই সবার মধ্যে উপহার ভাগ করে দিলেন মিসেস গার্ডেনার। তারপর লন্ডনের হালের ফ্যাশন নিয়ে গল্প করলেন অনেকক্ষণ। গোগ্রাসে তার কথা গিলল মেয়েরা। এসবের পরপরই তাকে পেয়ে বসলেন মিসেস বেনেট। রাজ্যের নালিশ তার শেষ হতে চায় না কিছুতেই। বিয়ে হতে হতেও অল্পের মধ্যেই ঠেকে গেছে তার বড় দুই মেয়ে। জেনকে দোষ দেই না, ক্ষোভের সঙ্গে বললেন মিসেস বেনেট। ও চেষ্টার ত্রুটি করেনি। বিংলে চলে না গেলে ঠিকই ওকে বাগিয়ে ফেলতো। কিন্তু লিজি ছুরি, ওহ, ওর কথা আর কি বলবো। মিস্টার কলিন্স ওকে বিয়ে করার জন্য পাগল ছিল, কিন্তু ও কিছুতেই রাজি হলো না। তারপর থেকে আর স্বস্তি পাচ্ছি না। কি যে কষ্ট ভাই, আর বলো না। মিসেস গার্ডিনার মিস্টার কলিন সম্বন্ধে জানেন এলিজাবেথের চিঠি থেকে। তার ধারণা লোকটিকে ফিরিয়ে দিয়ে এলিজাবেথ ঠিকই করেছে। কিন্তু সে কথা আর বললেন না মিসেস বেনেটকে, বরঞ্চ সান্ত্বনা দিয়ে চেষ্টা করলেন। পর এলিজাবেথের সঙ্গে যখন একাকী কথা হলো মামির, তখন তিনি জেনের প্রসঙ্গ তুললেন। জেনের জন্য দুঃখ হয়, বললেন তিনি। ছেলেটিকে এত সহজে ভুলতে পারবে না ও। ওর উচিত আমাদের ওখানে গিয়ে কদিন থেকে আসা, মনটা ভালো লাগবে এতে। তুমি কি বলো? এলিজাবেথের মনে ধরল কথাটা। তাছাড়া বিংলের সঙ্গে ওর দেখা হওয়ারও কোনো সুযোগ নেই। তবে ছেলেটা যদি নিজে থেকেই আসে তো সে অন্য কথা, বললেন তিনি। আসবে না, বলল এলিজাবেথ। ওর বোনেরা আসতে দেবে না। ডার্সিও বাধা দেবে। জেন লন্ডনে আছে, জানলে বিংলেকে চোখে চোখে রাখবে ওরা। কিন্তু জেনের সঙ্গে ওর বোনের তো চিঠি লেখালেখি আছে। সে আসতে পারে। আমার মনে হয় না। জেনকেও মন থেকে বন্ধু ভাবেনি। সম্পর্ক রাখার কোনো ইচ্ছেও নেই ওর। তবু মিসেস গার্ডিনার জেনকে আমন্ত্রণ জানালেন লন্ডনে তার বাড়িতে গিয়ে থাকার জন্য। সানন্দে রাজি হলো জেন। ক্রিসমাসের একটা সপ্তাহ চমৎকার কাটলো। বিভিন্ন বাড়িতে পালা করে পার্টি হলো, বল হলো। এরপর জেন চলে গেল লন্ডনে মামা মামির সঙ্গে। বিদায়ের আগে মিসেস গার্ডিনার এলিজাবেথের সঙ্গে প্রয়োজনীয় আলাপ সেরে নিলেন উইকহ্যাম প্রসঙ্গে। ছেলেটা সুন্দর, ভালো লাগার মতোই, বললেন তিনি। কিন্তু সাবধান এলিজাবেথ, ওর টাকা কড়ি নেই। তুমি বুদ্ধিমতী মেয়ে। তোমাকে নিয়ে অনেক আশা আমাদের। পর্ব ২১। এলিজাবেথের নিরানন্দ সময় কাটতে লাগলো। শার্লেট লুকাসের বিয়ে হয়ে গেছে। হান্সফোর্ডে চলে গেছে সে। তাকে প্রায় চিঠি লেখে এলিজাবেথ। জেনকেও লেখে। জেন বোনকে চিঠি লিখে তার পৌঁছানো সংবাদ জানিয়েছিল। ১ সপ্তাহ পর আবার চিঠি এলো। ক্যারোলিন বিংলে এখনো দেখা করেনি ওর সঙ্গে। তবে লিখেছে সে, মামি কাল যাচ্ছেন ওদের ওদিকটায়। আমিও যাচ্ছি। দেখা করব ক্যারোলিনের সঙ্গে। কয়দিন পরে আবার চিঠি এলো। ক্যারোলিনের ভাবগতিক সুবিধের ঠেকল না। লিখেছে জেন। বলল ওর ভাই ভালো আছে। মিস ডার্সির সেদিন আসার কথা ওদের সঙ্গে ডিনার করার জন্য। বেশিক্ষণ থাকতে পারেনি। ক্যারোলিন বাইরে যাচ্ছিল। খুব শিগগিরই মামির বাসায় হয়তো আসবেও। দুঃখিত ভঙ্গিতে মাথা নাড়ল এলিজাবেথ। মিস বিংলেকে চিনতে আর বাকি নেই ওর। এটাও পরিষ্কার বুঝতে পারছে বিংলে জেনের লন্ডনে থাকার ব্যাপারে কিছুই জানে না। ৪ সপ্তাহ পেরিয়ে গেল। বিংলের কোনো খবর নেই। মিস বিংলে এসে জেনের সঙ্গে দেখা করে গেছে কিছুক্ষণের জন্য। এসেই তড়িঘড়ি করে চলে গেছে সে। তার ব্যবহারে আগেকার সেই বন্ধুত্বের ছিটেফোঁটাও নেই। চলে যাওয়ার সময় আবার দেখা করার কোনো ইচ্ছাও প্রকাশ করেনি সে। এবার জ্ঞানচক্ষু খুলেছে জেনের। মিস বিংলের ভণ্ডামি স্পষ্ট বুঝতে পারছে ও। মেয়েটির সঙ্গে আর যোগাযোগ করবে না ঠিক করল জেন। বিংলেকেও চিরতরে হারিয়েছে বুঝতে অসুবিধে হলো না ওর। খবরটা এলিজাবেথের দুঃখ পেল, তেমন খুশিও হলো। যাক, দেরিতে হলেও জেন মিস বিংলের অভিনয় ধরতে পেরেছে। বিংলের নমনীয় স্বভাবের জন্য নতুন করে ঘৃণা এলো ওর মনে। জর্জিয়ানা ডার্সিকেই বিয়ে করুক ও। উইকহ্যাম বলেছে মেয়েটি তার ভাইয়ের মতোই। বিংলেকে কখনোই সুখী করতে পারবে না সে। খুব ভালো হবে, মজা বুঝবে ব্যাটা, মনে মনে বলল এলিজাবেথ। এলিজাবেথ মামির সঙ্গে যোগাযোগ বজায় রাখছে। লিখেছে উইকহ্যামের সঙ্গে তার কদাচিৎ দেখা হচ্ছে। জেনেছে ইদানিং উইকহ্যাম অন্য আরেকজন তরুণীর প্রতি আকৃষ্ট হয়ে পড়েছে। মেয়েটির নাম মেরি কিং।
অধুনা মেয়েটি উত্তরাধিকার সূত্রে 10,000 পাউন্ডের মালিক হয়েছে। দুঃখ পায়নি এলিজাবেথ। উইকহ্যামকে পছন্দ করত সে, তবে ভালোবাসত না। কাজেই দুঃখ পাওয়ার প্রশ্নই ওঠে না। এলিজাবেথ উপলব্ধি করল ওর টাকা থাকলে উইকহ্যাম ওকেই বেছে নিত। মার্চ মাসে এলিজাবেথ স্যার উইলিয়াম লুকাস আর তার মেজো মেয়ে মারিয়ার সঙ্গে হান্সফোর্ডে গেল শার্লটকে দেখতে। পথে একদিন থাকতে হলো লন্ডনে। ওরা গার্ডিনারদের বাসায় উঠল। জেনকে হাসি খুশি দেখে মনটা ভালো হয়ে গেল এলিজাবেথের। জেন সবসময় ফুর্তিতে থাকার চেষ্টা করে, তবে কখনো কখনো দেখি মন খারাপ করে বসে রয়েছে। মামি বললেন তাকে, সময় অবশ্য সব ঠিক করে দেবে, দুঃখ ভুলে যাবে ও। লন্ডনে সেদিনটা চমৎকার কাটলো এলিজাবেথের। মামা মামির সঙ্গে সবসময় যেমনটি কাটে আর কি। বিকেলে কেনাকাটা করলো ওরা। সন্ধ্যায় গেল থিয়েটারে। গরমকালে এলিজাবেথকে তাদের সঙ্গে এসে থাকতে বললেন মামা মামি। ইংল্যান্ডের উত্তরাঞ্চলে বেড়াতে যাবার পরিকল্পনা করছেন তারা। খুশি মনে সায় জানালো এলিজাবেথ। পর্ব 22। হান্সফোর্ডের উদ্দেশ্যে নতুন উদ্যমে রওনা দিল ওরা। জেনকে দেখার পর থেকে ওর জন্য দুশ্চিন্তা অপেক্ষাকৃত কমেছে এলিজাবেথের। তাছাড়া গরমের ছুটিটা এবার দারুণ কাটবে, সেজন্য ফুর্তিও হচ্ছে। হান্সফোর্ডে যখন পৌঁছালো তখন উৎসাহে ডগবগ করে ফুটছে সে। পার্সোনেজের গেটে দাঁড়িয়ে অপেক্ষা করছিলেন মিস্টার এবং মিসেস কলিন্স। উষ্ণ অভ্যর্থনা জানালো শার্লট তার বান্ধবীকে। মিস্টার কলিন্সের আচরণ একটুও বদলায়নি। গর্ভভরে বাড়ি আর আসবাবপত্র দেখাতে লাগলেন তিনি। আসলে এলিজাবেথকে নিয়ে বোঝাতে চাইছেন কি বিরাট ভুল করেছে সে তাকে বিয়ে না করে। পুরো বাড়ি ঘুরিয়ে প্রশংসা কুড়োলেন ভদ্রলোক। তারপর নিয়ে এলেন বাগানে। বলার অপেক্ষা রাখে না, ইতোমধ্যেই লেডি ক্যাথরিনের নাম বারবার উচ্চারণ করে সবার কান পচিয়ে ছেড়েছেন তিনি। ডিনারের সময় এলিজাবেথকে বললেন মিস্টার কলিন্স, আগামী রবিবার গির্জায় দেখতে পাবেন লেডি ক্যাথরিনকে। তিনি আপনাদের সঙ্গে আমাকেও দাওয়াত দিয়েছেন। শার্লটকে খুব পছন্দ করেছেন উনি। সপ্তাহে 2 দিন ডিনারে ডাকেন আমাদেরকে। আর কখনো হেঁটে বাড়ি ফিরতে দেন না। আমাদের জন্য ক্যারেজ সবসময় রেডি থাকে। বাড়ির খবরাখবর বলে সন্ধ্যেটা কাটলো ওদের। রাতে এলিজাবেথ বিছানায় শুয়ে মনে মনে স্বীকার করতে বাধ্য হলো শার্লট সত্যিই মিস্টার কলিন্সের মনের মতো বউ। পরদিন দুপুর। এলিজাবেথ তখন ঘরে, বাইরে বেরোনোর জন্য তৈরি হচ্ছে। এই সময় উত্তেজিত কণ্ঠের কথাবার্তা কানে এলো। ছুটে উপরে উঠে এলো মারিয়া লুকাস। উত্তেজনায় হাঁপাচ্ছে সে। জলদি নিচে নেমে এসো, কোনোমতে বলল ও। কেন, কি হয়েছে? আতঙ্কিত হয়ে জানতে চাইল এলিজাবেথ। এক ছুটে নিচে নেমে গেল মারিয়া। জবাব দেবার জন্য দাঁড়ালো না। তাকে অনুসরণ করলো এলিজাবেথ। ডাইনিং রুমে একটা জানালা দিয়ে দেখলো গেটের কাছে এসে থেমেছে একটা ক্যারেজ। ভেতরে বসা 2জন ভদ্রমহিলা। এই ব্যাপার? হাঁফ ছেড়ে বলে উঠল এলিজাবেথ। আমি ভেবেছি না জানি কি। লেডি ক্যাথরিন তার মেয়েকে নিয়ে এসেছেন দেখছি। হুম, বলল মারিয়া। আঘাত পেয়েছে এলিজাবেথের ভুলে। উনি লেডি ক্যাথরিন নন, মিসেস জেনকিনসন। ওদের সঙ্গে থাকেন। অন্যজন অবশ্য মিস অ্যানি ডিবার্গ। শার্লটকে বাইরে দাঁড় করে রেখেছে কেন ওরকম করে? ভেতরে এলেই পারে, বলল এলিজাবেথ। ভেতরে বেশি আসে না ও। ইচ্ছে হলে মাঝে মধ্যে আসে। সে অনেক ভাগ্যের ব্যাপার, বুঝিয়ে দিল মারিয়া। তারপর যোগ করলো, কিরকম রোগানা মেয়েটা? অ্যানিটি বার্গের দিকে ভালো করে চাইল এলিজাবেথ। উইকহ্যামের কথা সত্যি হলে এই মেয়েই ডার্সির হবু বউ। এমন মেয়েই দরকার ওর জন্য। দুজনকে জব্বর মানাবে। মনে মনে হাসল এলিজাবেথ। মিস্টার কলিন্স আর শার্লট দুজনেই দাঁড়িয়ে রয়েছে ক্যারেজটার কাছে। ওটা চলে গেলে বাড়ি ফিরে এলো তারা। ভেতরে ঢুকে এলিজাবেথ আর মারিয়ার সঙ্গে দেখা হতেই তাদেরকে অভিনন্দন জানালেন মিস্টার কলিন্স। বড় সৌভাগ্যবতী মেয়ে এরা। আগামীকাল সকলকে ডিনারের নিমন্ত্রণ জানিয়ে গেছেন ক্যারেজের ভদ্রমহিলা। পর্ব 23। বাকি দিন এমনকি পরদিন সকালেও রোজিংস অর্থাৎ লেডি ক্যাথরিনের বাসস্থানে বর্ণনা দিয়ে চললেন মিস্টার কলিন্স। বলে দিলেন ও বাড়িতে কি কি দেখবে ওরা। বিশাল সব ঘর, কাজের লোক গম গম করে, রাজকীয় সব ডিনার। তার ভয় এত সব জাঁকজমক দেখে ওরা না আবার ঘাবড়ে যায়। মারিয়া লুকাস বড় লোকদের সাথে মেলামেশে অভ্যস্ত নয়, ফলে আতঙ্কিত হয়ে পড়ল বেচারি। 8 মাইলের পথ পার্কের ভেতর দিয়ে হেঁটে পৌঁছে গেল ওরা। দরজায় দাঁড়িয়ে ছিল একজন কাজের লোক, যে ওদেরকে ভেতরে নিয়ে এলো। বিশাল কয়েকটা ঘর পেরিয়ে ড্রয়িং রুমে পৌঁছলো ওরা। ওখানে বসে রয়েছেন লেডি ক্যাথরিন আর তার মেয়ে মিসেস জেনকিন্স। মিস্টার কলিন্স লেডি ক্যাথরিনের সঙ্গে তার অতিথিদের পরিচয় করে দিলেন। তার মেয়ের পাশে বসে রয়েছেন মিসেস জেনকিন্স। চারপাশে চমৎকারিত দেখে তাক লেগে গেল স্যার উইলিয়াম লুকাসের। নার্ভাস হয়ে পড়ল মারিয়া লুকাস। চেয়ারের সামান্য কোণে কোনো মতে বসে রইল ও। কি করা উচিত বুঝে উঠতে পারছে না। এলিজাবেথ সহজ ভঙ্গিতে তাকালো সামনে বসে থাকা মহিলাদের দিকে। লেডি ক্যাথরিনের দোহারা গড়নের লম্বা মহিলা। তার ভাবভঙ্গিতে ফুটে উঠেছে আভিজাত্যের ছাপ।
কণ্ঠস্বরে কর্তৃত্ব। নিঃসন্দেহে অন্যদের চেয়ে নিজেকে অনেক উঁচু শ্রেণীর মানুষ মনে করছেন তিনি। তার মেয়ে অবশ্য সম্পূর্ণ বিপরীত। মলিন রোগা মেয়েটি খুব কম কথা বলে, আর বললেও খুব নিচু স্বরে। আকর্ষণীয় এবং সুন্দর ডিনার পরিবেশন করা হলো। মিস্টার কলিন্স ঠিকই বলেছিলেন, ডিনারের সময় কাজের লোকদের সংখ্যা খানিকটা আঁচ করলো ওরা। মিস্টার কলিন্স সবকিছু প্রশংসায় পঞ্চমুখ হলেন। স্যার উইলিয়ামও সন্তুষ্ট দেখালো লেডি ক্যাথরিনকে। ডিনারের পর মহিলারা ড্রয়িং রুমে গিয়ে বসলো। লেডি ক্যাথরিনের মুখে তখন খই ফুটছে। এটা ওইটা নিয়ে অবিরাম কথা বলে যাচ্ছেন। তার কণ্ঠস্বরে তাচ্ছিল্য। ব্যাপারটা পছন্দ হলো না এলিজাবেথের। ওকে ওর পরিবার সম্পর্কে নানা প্রশ্ন করলো মহিলা। ওরা বোন কয়জন, কারো বিয়ে হয়েছে কিনা, এমন সব প্রশ্ন। বিরক্ত বোধ করতে লাগলো এলিজাবেথ। তবে যথাসম্ভব নম্র গলায় জবাব দিয়ে যেতে লাগলো। গান বাজনা পারো? লেডি ক্যাথরিন জানতে চাইলেন। সামান্য। তবে তো ভালোই হলো। পরে শোনা যাবে একসময়। আমাদের পিয়ানোটা চমৎকার। এ পাড়ায় এমন আর দুটো নেই। আমার বিশ্বাস তোমাদেরটার চেয়েও। তোমার বোনরা এই ব্যাপারে আগ্রহী? একজন। মাত্র একজন? সবারই শেখা উচিত ছিল। আঁকতে পারো? একদম না। বলো কি? কেউ না? কেউ না। আশ্চর্য! বয়স কত তোমার? আমার ৩টে ছোট বোন রয়েছে। বয়স বলবো আশা করেন কিভাবে? এমন উত্তর পাবেন ভাবেননি ভদ্রমহিলা। থতমত খেয়ে গেলেন প্রথমটায়। ভাবল এলিজাবেথ, মুখের উপর আর কেউ কখনো তাকে এভাবে জবাব দেওয়ার সাহস করেনি বোধহয়। তোমার বয়স বড়জোর ২০, তার বেশি কিছুতেই নয়। আমার কাছে বয়স লুকোনোর কোনো দরকার দেখছি না। আমার বয়স ২১। এই সময় ঘরে ঢুকলেন পুরুষরা। তাসের জন্য টেবিল সাজানো হয়ে গেল তক্ষুনি। একটি টেবিলে লেডি ক্যাথরিন, স্যার উইলিয়াম, মিস্টার এবং মিসেস কলিন্স বসে পড়লেন। অন্যটিতে অ্যানি ডি বার্গ, মিসেস জেনকিনসন, মারিয়া আর এলিজাবেথ। পুরো সমরটাই বকর বকর করলেন লেডি ক্যাথরিন, অন্যদের ভুল ধরিয়ে দিলেন। মিস্টার কলিন্সের প্রতিটি কথায় যথারীতি সম্মতি জানালেন। ভদ্রলোক একবার করে খেলায় যেতেন আর লেডি ক্যাথরিনকে ধন্যবাদ জানান। বেশি জিতে ফেলার জন্যও ক্ষমা চাইলেন। অন্য টেবিলটিতে খেলা চলল নিঃশব্দে। কোনো মজা পেল না এলিজাবেথ। বাড়ি ফেরার পথে মিস্টার কলিন্সের মুখে তার পেট্রনেস লেডি ক্যাথরিন ছাড়া আর কোনো কথা শোনা গেল না। ওদিকে এলিজাবেথের মাথায় কেবল ঘুরপাক খাচ্ছে ভদ্রমহিলার কর্তৃত্বপূর্ণ গা জানানো কথাগুলো। তবে সেটা মনেই চেপে রাখল ও। পর্ব ২৪। হান্সফোর্ডে প্রথম সপ্তাহ দুয়েক ভালোই কাটলো এলিজাবেথের। আবহাওয়াও অনুকূলে, ফলে যখন তখন বেরিয়ে পড়া যায়। হাঁটতে ভালোবাসে ও। পার্কের ভেতরে হাঁটার আনন্দ দারুণ উপভোগ করে। ইস্টারের আগে রোজিংসে দুজন অতিথি এলো। লেডি ক্যাথরিনের ২ বোনপো, মিস্টার ডার্সি আর কর্নেল ফিটজুইস উইলিয়াম। পরদিন তারা এলেন মিস্টার কলিন্সের পার্সোনেজে। কর্নেল ফিটজুইস উইলিয়ামের বয়স ৩০-এর মতো। ভদ্রলোক দেখতে সুন্দর না হলেও ভদ্র জনচিত। ডার্সির অবশ্য কোনো পরিবর্তন হয়নি। নেদারফিল্ডে যেমন দেখেছিল তেমনই রয়েছে সে। ওকে বউ করল এলিজাবেথ। মুখে কিছু বলল না। খানিকক্ষণের মধ্যেই গল্প জমিয়েই ফেলেন কর্নেল। দীর্ঘ নীরবতার পর মুখ খুলল ডার্সি। জানতে চাইল এলিজাবেথের বাড়ির খবর। স্বাভাবিকভাবেই জবাব দিল এলিজাবেথ। তারপর যোগ করল, আমার বোন মাস ৩ হলো লন্ডনে রয়েছে। দেখা হয়েছে আপনার সঙ্গে? সেই সৌভাগ্য হয়নি। ঠান্ডা গলায় জবাব দিল ডার্সি। কিছুক্ষণ বাদে বিদায় নিল ওরা। কর্নেলকে পছন্দ হয়ে গেল সকলের। রোজিংসে আবার দেখা করতে হবে তার সঙ্গে, এমন আশা করল। ওদেরকে অবশ্য অপেক্ষা করতে হলো পরবর্তী দাওয়াতের জন্য। লেডি ক্যাথরিনের এমন কাউকে ডাকার তেমন প্রয়োজন নেই। তার বাড়িতে মেহমান তো রয়েছেই। তবে একদিন ডাক এলো ঠিকই। এক পায়ে খাড়া ছিল সবাই। খুশি হয়ে উঠল। কর্নেল ফিটজউইলিয়াম ওদেরকে পেয়ে যেমন হাত ছেড়ে বাঁচলেন। রোজিংস বড় একঘেয়ে তার কাছে। মিস্টার কলিন্সের সুন্দরী অতিথির সঙ্গে কথা বলতে শুরু করলেন তিনি, পাশে বসে। কৌতূহলী চোখে ওকে জরিপ করল ডার্সি। লেডি ক্যাথরিনও চেঁচিয়ে বললেন তিনি, কি নিয়ে কথা বলছো ফিটজউইলিয়াম? মিসেস বেনেটকে বলছোটা কি শুনি? আমিও শুনতে চাই। গান বাজনার আলাপ করছিলাম আর কি, বললেন তিনি। গান? তবে আলাপটা একটু জোরেই করো। ওটা আমার প্রিয় বিষয়। মিউজিক খুব উপভোগ করি আমি। শিখলে হয়তো কিছু একটা হতে পারতাম। ভেতরে জিনিসটা রয়েছে আমার। কফি খাওয়া শেষে ফিটজউইলিয়াম এলিজাবেথকে পিয়ানো বাজাতে অনুরোধ করলেন। চেয়ার টেনে বসে পড়ল এলিজাবেথ। ওর পাশে বসলেন ভদ্রলোক। গানের অর্ধেক কানে শুনেই ধৈর্য হারালেন লেডি ক্যাথরিন। কথা বলতে লাগলেন ডার্সির সঙ্গে। ভদ্রমহিলাকে দাঁড় করিয়ে রেখে সরে পড়ল ডার্সি। চলে এলো এলিজাবেথের কাছে। গান গাওয়া শেষ হলে ওর দিকে তা চেয়ে মৃদু হাসল এলিজাবেথ। আমাকে নার্ভাস করতে চাইছিলেন তো? এত সহজ নয়। ঠিকই বলেছেন, জবাব দিল ডার্সি। তবে আপনাকে কিন্তু ভয় দেখাতে চাইনি। আপনি মাঝে মধ্যে এমন সব কথা বলে ফেলেন যা আসলে মনের কথা নয়।
হেসে ফেলল এলিজাবেথ। কর্নেল ফিটজ উইলিয়ামের দিকে ফিরে বলল, উনি কিন্তু আপনাকে ঠিক সাবধান করে দেবেন, যাতে আমার কথা আপনি বিশ্বাস না করেন। কেন? ওর বিরুদ্ধে কিছু বলার আছে নাকি আপনার? মৃদু হেসে জানতে চাইলেন কর্নেল ফিটজ উইলিয়াম। শুনুন তবে, মিস্টার ডার্সির সঙ্গে আমার প্রথম দেখা একটা বলে। উনি কি বললেন শুনবেন? মাত্র ৪ বার নাচলেন। ভাবুন একবার, মাত্র ৪ বার। ওদিকে পার্টনারের অভাবে একাকী মেয়ে বসেছিল, ব্যাপারটা পাত্তাই দিলেন না উনি। হেসে উঠল এলিজাবেথ, ফিরল ডার্সির দিকে। অস্বীকার করতে পারেন? আমি আসলে ওখানকার কোনো মেয়েকে চিনতাম না। ঠিক, কিন্তু বলরুমে আপনি তাদের সঙ্গে পরিচিত হতে পারতেন। বোধহয় তাই করা উচিত ছিল। কিন্তু অচেনা কারো সঙ্গে যেচে কথা বলতে পারি না আমি। আপনার ভাইকে এর কারণটা জিজ্ঞেস করব। হেসে কর্নেল ফিটজউইলিয়ামকে প্রশ্ন করল এলিজাবেথ। আমিই জবাব দিচ্ছি ওর হয়ে, বললেন কর্নেল ফিটজউইলিয়াম। ও কারো সঙ্গে মিশতে চায় না। বলো, পারো না, বলল ডার্সি। অনেকেই মানুষের সঙ্গে সহজেই মিশে যেতে পারে। এটা একটা বিরাট বড় গুণ। এই গুণটা আমার নেই। ওদের আলোচনায় বাদ সাধলেন লেডি ক্যাথরিন। চিৎকার করে বললেন তিনি, তোমাদের এত গল্প কিসের শুনি? এলিজাবেথ বাধ্য হয়ে আবার পিয়ানো বাজাতে শুরু করলো। লেডি ক্যাথরিন পিয়ানোর কাছে দাঁড়ানো দলটির দিকে এগিয়ে গেলেন। মিনিট খানেক শুনে মন্তব্য করলেন, ও খারাপ বাজায় না, তবে অ্যানি হলে আরো বেশি ভালো বাজাতো। বেচারির কপালটাই খারাপ। ওর অনেক সম্ভাবনা ছিল, কিন্তু কি করবে, শরীরটাই মেরে দিল। ডার্সির দিকে তাকালো এলিজাবেথ, বুঝতে চাইল সেও একমত পোষণ করে কিনা। চেহারায় সম্মতির কোনো লক্ষণ ফুটল না, দেখল ও। অ্যানির প্রতি কোনো দুর্বলতাও প্রকাশ পেল না সেখানে। পর্ব ২৫। পার্কে একাধিকবার অপ্রত্যাশিতভাবে দেখা হয়ে গেল এলিজাবেথ আর ডার্সির। ডার্সিকে এড়ানোর জন্য এলিজাবেথ তাকে জানিয়ে দিল এখানে হাঁটতে ভালোবাসে ও, কিন্তু তারপরেও ওখানে বারবার দেখা যেতে লাগলো ডার্সিকে। অবাক হয়ে গেল এলিজাবেথ। একদিনের কথা, এলিজাবেথ হাঁটছে, জেনে নতুন চিঠি পড়তে পড়তে। ওইটা পড়ে মন খারাপ হয়ে গেল ওর। এই সময় তার কানে এলো কে যেন আসছে। ডার্সি নাকি? না, কর্নেল ফিটজ উইলিয়াম। চটদলজি চিঠিটা লুকিয়ে ফেলল ও। হাসতে চেষ্টা করলো। আপনিও এখানে হাঁটতে আসেন নাকি? জানতাম না তো। ভদ্রলোক জানালেন আসেন মাঝে মধ্যে। তবে দুজনে ফিরে চলল পার্সোনেজে। শনিবার চলে যাচ্ছেন শুনলাম, বলল এলিজাবেথ। হ্যাঁ, অবশ্য ডার্সি যদি আবার মত না পাল্টায়। উনি খুব সম্ভব নিজের খেয়াল খুশিতে চলেন। তা ঠিক, তবে আমাদেরও তো ইচ্ছে অনিচ্ছে থাকতে পারে। তাতে ওনার কিছু যায় আসে না। উনি চান সবাই ওকে মেনে চলবে। বিয়ের পর বউকেও তার কথায় উঠবোস করতে হবে। আমার মনে হয় ওনার বোন খুব মানে ওকে। আমাকেও মানে, বললেন কর্নেল ফিটজউইলিয়াম। আমি কজন মহিলাকে চিনি যারা মিস ডার্সিকে খুব পছন্দ করেন। মিসেস হার্স্ট, মিস বিংলে। চেনেন নিশ্চয়ই, বলল এলিজাবেথ। খুব সামান্য। ওদের ভাইকে চিনি, ডার্সির ঘনিষ্ঠ বন্ধু। হ্যাঁ হ্যাঁ, মিস্টার ডার্সি বন্ধুকে বড় ভালোবাসেন। ডার্সি কিছুদিন আগে মিস্টার বিংলেকে বাঁচিয়েছেন। অযোগ্য এক মেয়েকে বিয়ে করতে বসেছিলেন মিস্টার। অযোগ্য মেয়ে? তার মানে? তাকে থামিয়ে দিয়ে প্রশ্ন করল এলিজাবেথ। আমাকে এর বেশি কিছু বলেনি ও। মেয়েটি বংশ ভালো নয় আর কি। কথাগুলোয় প্রচন্ড আঘাত করল এলিজাবেথের হৃদয়ে। তবে নিজের অনুভূতি সহজেই গোপন করে গেল সে। কর্নেল ফিটজউইলিয়ামকে বুঝতে দিল না কিছু। তার ধারণা ভুল প্রমাণিত হলো। মিস বিংলে নয়, জেন আর মিস্টার বিংলের পথের কাঁটা হয়ে দাঁড়িয়েছে ডার্সি। তার কারণেই আর জেনের এই দুরবস্থা। জেনের মানসিক কষ্টের কারণ আর অন্য কেউ নয়, ডার্সি। পার্সোনেজে ফিরে প্রচুর কাঁদল এলিজাবেথ। মাথা ধরে গেল তার। সন্ধ্যের দিকে বাড়ল ব্যথাটা। ফলে রোজিংসে চায়ের দাওয়াতে অনুপস্থিত থাকলো ও।